ওকে, চলো আজকে আমরা শুরু করছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মেইন জায়গাটা যে লটার উপর বেস করে সেটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন একটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে, যে কোনো একটা ইকুয়েশন যদি থাকে সেই ইকুয়েশনটা থেকে কেমন করে ল অফ মাস অ্যাকশনে যেতে হয় এবং সেই ল অফ মাস অ্যাকশনের উপরে কেমন করে সেখানে বিভিন্ন রকম ডেটা পুট করতে হয়, যে নিউমেরিক্যাল সলভ করতে হয়, সেই পুরো থিওরি পার্টটা আমরা লাস্ট উইকে কভার করেছিলাম। আজকে ক্লাসটাতে মেইনলি ল অফ মাস অ্যাকশনকে ইউজ করে বিভিন্ন রকম ডেটা পুট করে কেমন করে তার নিউমেরিক্যাল সলভ করতে হয়, যেটা এক্স্যাক্টলি আমাদের কম্পিটিটিভ এক্সামে করতে হবে। তো সেই পার্টটা আজকে থরলি ভালো করে দেখবো। যত রকমের নিউমেরিক্যাল হতে পারে সবকটা টাইপ আমি তোমাদেরকে একটা দুটো করে করিয়ে দেবো, যাতে বাড়িতে আরো প্র্যাকটিস করতে পারো। আর এর মধ্যে আমি পজিটিভলি সম্ভবত আজকেই হয়তো আমি গ্রুপে প্রচুর স্টাডি মেটেরিয়াল দেবো। আই গেস কেমিক্যাল বন্ডিং অফ দি স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে রেখেছিলাম, আমার খেয়াল হচ্ছে না। যতদূর আমার মনে পড়ছে কেমিক্যাল বন্ডিং অফ দি অ্যাসাইনমেন্ট নিউমেরিক্যাল প্র্যাকটিসের জন্য বা এমসিকিউ প্র্যাকটিসের জন্য প্রচুর স্টাডি মেটেরিয়াল পিডিএফ আমি দিয়ে রেখেছিলাম। তো যার যতটা হয়েছে না কেন আজকে আবার আমি কতটা দিয়েছিলাম পুরোনো দেখে নেব, বা দরকার হয় পুরোটা আজকে ইকুইলিব্রিয়াম অফ দি টোটাল স্টাডি মেটেরিয়াল গুলো আমি দিয়ে দেবো। যার যে এমসিকিউ গুলো বাড়িতে প্র্যাকটিস হয়েছে খুব ভালো কথা, যার যে এমসিকিউ প্র্যাকটিস হয়নি সে আবার ফার্দার এমসিকিউ প্র্যাকটিস করবে যে স্টাডি মেটেরিয়াল গুলো গ্রুপে পাঠাবো সেখান থেকে। তো তার জন্য আজকে আমি গ্রুপে প্রচুর স্টাডি মেটেরিয়াল পোস্ট করে দেবো, যেগুলো পুজোর সময় নিজের সেলফ প্র্যাকটিসের জন্য করতে পারো, উইথ সলিউশন দিয়ে দেবো। আচ্ছা, চলে আসছি আজকে লাস্ট শাটিলিয়ারের প্রিন্সিপাল। লাস্ট শাটিলিয়ারের প্রিন্সিপালটা পড়া হয়ে গেলে, পুরো প্রিন্সিপালটা দেখা হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে কিছু নিউমেরিক্যালে। লাস্ট শাটিলিয়ারের প্রিন্সিপালটা কি বলছে, যে কোনো একটা ইকুইলিব্রিয়াম, আচ্ছা ইকুইলিব্রিয়ামের ক্লাসটা যারা একদমই করনি তাদেরকে ইকুইলিব্রিয়াম সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি। ধারণাটা হচ্ছে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ক্লোজ সিস্টেম থাকবে, সিস্টেমটাকে ক্লোজড হতে হবে। ক্লোজ সিস্টেমে যদি ধরো একটা রিঅ্যাকট্যান্ট আছে, সেই রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্টে কনভার্ট হচ্ছে আস্তে আস্তে, এন্ড তারপরে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে আস্তে আস্তে, তাহলে উইথ টাইম রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কি হচ্ছে, কমছে। এন্ড তার জন্য ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট শুরুতে একদম ম্যাক্সিমাম ছিল, কারণ শুরুতে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম ছিল, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম ছিল, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটও ম্যাক্সিমাম ছিল। টাইমের সাথে সাথে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনও কমছে, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটও কমছে। টাইমের সাথে সাথে প্রোডাক্টের কনসেন্ট্রেশনও বাড়ছে এন্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটও বাড়ছে। একটা সময় আসবে যখন ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট ইকুয়াল হয়ে যাবে, ওই ইকুয়াল পয়েন্টটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, যখন হচ্ছে স্টেডি স্টেট একটা অ্যাচিভড হয়ে যাবে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট ইকুয়াল হয়ে গেছে, স্টেডি স্টেট অ্যাচিভ হয়ে গেছে, যখন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে যাচ্ছে তখন থেকে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আর কমতে দেখা যাচ্ছে না, কারণ রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যে রেটে কমছে রিঅ্যাকট্যান্ট আবার সেই রেটে তৈরিও হয়ে যাচ্ছে ফ্রম দ্য প্রোডাক্ট। তো তার জন্য যখন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে যাচ্ছে তারপর থেকে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আর কমতে দেখা যাচ্ছে না, প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর বাড়তে দেখা যাচ্ছে না। ফরওয়ার্ড রিঅ্যাকশন যে রেটে হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সেম রেটে হচ্ছে, ডাইনামিক্যালি প্রসেসটা চলতেই থাকছে, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে যেতেই থাকছে, প্রোডাক্ট রিঅ্যাকট্যান্টে ব্যাক করতেই থাকছে, এটা ডাইনামিক্যালি ইকুয়াল রেটে চলছে। তাই আর রিঅ্যাকট্যান্ট কমছে না, আর প্রোডাক্ট বাড়ছে না। অ্যাকচুয়ালি রিঅ্যাকট্যান্ট কমছে, কিন্তু রিঅ্যাকট্যান্ট কমছে আবার তৈরিও হয়ে যাচ্ছে, তাই অ্যাপারেন্টলি মনে হচ্ছে আর কমছে না। অ্যাকচুয়ালি প্রোডাক্ট বাড়ছে, কিন্তু প্রোডাক্ট বাড়ছে আবার প্রোডাক্ট ডিকম্পোজ করে রিঅ্যাকট্যান্টে ব্যাক করে যাচ্ছে, তাই নেট প্রোডাক্ট আর বাড়ছে না, নেট রিঅ্যাকট্যান্ট আর কমছে না, বাড়ছে আবার কমে যাচ্ছে, বাড়ছে আবার কমে যাচ্ছে। তো আলটিমেটলি বাড়ছেও না কমছেও না। এই সিচুয়েশনটা, এই স্টেডি স্টেট, এই ডাইনামিক স্টেডি স্টেট যখন অ্যাচিভ হয়ে যাচ্ছে তখন আমরা বলছি ইকুইলিব্রিয়াম ইজ অ্যাচিভড। এবারে সেই ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করতে পারে, অর্থাৎ একটা রিঅ্যাকশন নে ইকুইলিব্রিয়াম অ্যাচিভড, একটা রিঅ্যাকশনে যখন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে সেই ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করতে পারে তিনটে ফ্যাক্টর আছে, যে তিনটে ফ্যাক্টরের উপরে লাস্ট শাটিলিয়ারের প্রিন্সিপালটা ডিপেন্ডেন্ট। সো ফ্যাক্টর নাম্বার 1 হচ্ছে, যদি ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে যাওয়ার পরে, ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে, ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে মানে সেই স্টেডি স্টেটটা অ্যাচিভ হয়ে গেছে যখন ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট ইকুয়াল হয়ে গেছে এবং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেছে আর কমছে না, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেছে আর বাড়ছে না। এই ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে যাওয়ার পরেও সেই ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করে দেওয়া যেতে পারে বাই 3 প্যারামিটারস। তিনটে প্যারামিটার আছে, তিনটে স্ট্রেস আছে, ওই প্যারামিটার তিনটেকে স্ট্রেস বলা হয়। আমাদের যেরকম বিভিন্ন রকম প্যারামিটার আমাদের ডিস্টার্ব করলে তাদেরকে আমরা স্ট্রেস বলি, লাইক টেনশন, লাইক এক্সামের টেনশন, লাইক অন্য কিছু ভালো রেজাল্ট করার টেনশন, কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার টেনশন, ভালো রেজাল্ট করার টেনশন, স্টুডেন্ট লাইফে, ঠিক আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে তাদের সঙ্গে রিলেশনশিপে থাকার টেনশন, রিলেশনশিপে থাকবো না ব্রেকআপ করে নেবো তার টেনশন। তো এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো আছে, তো সেইগুলো যেরকম আমাদেরকে স্ট্রেস দেয়, সেরকমই যে সমস্ত প্যারামিটার ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করে সেগুলোকে বলা হয় স্ট্রেস ফ্যাক্টর। ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে বা রিঅ্যাকশনের রেসপেক্টে স্ট্রেস ফ্যাক্টর। তো এই স্ট্রেস ফ্যাক্টর তিনটে আছে ইকুইলিব্রিয়ামের জন্য বা রিঅ্যাকশনের জন্য। নাম্বার 1 হচ্ছে, লিখে নেবে এই তিনটে স্ট্রেস ফ্যাক্টরের নাম। স্ট্রেস ফ্যাক্টর ফর ইকুইলিব্রিয়াম নাম্বার 1 হচ্ছে কনসেন্ট্রেশন। যদি রিঅ্যাকট্যান্টের ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে,
অর্থাৎ ইকুয়াল রেটে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড চলছে, এই অবস্থায় কনসেন্ট্রেশন চেঞ্জ করে দেওয়া হলো, হয় রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ করে দেওয়া হলো বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ করে দেওয়া হলো। কারণ ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে মানে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আর বাড়া বা কমা নেই, প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর বেড়ে যাওয়া বা কমে যাওয়া নেই, তারা ফিক্সড। কিন্তু সামহাও আমি অ্যাডিশনালি এক্সটার্নালি কনসেন্ট্রেশনে চেঞ্জ করলাম, হয় কমালাম নয় বাড়িয়ে দিলাম। তাহলে রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনে যদি চেঞ্জ করি, দ্যাট ইজ আ স্ট্রেস টু দ্য ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হবে তখন। নাম্বার 2 স্ট্রেস, সেটা হচ্ছে তোমার টেম্পারেচার। যদি টেম্পারেচারে সাডেনলি চেঞ্জ করে দিই, যে টেম্পারেচার ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ হয়ে গেছে, সাডেনলি আমি টেম্পারেচারকে বাড়িয়ে বা কমিয়ে দিচ্ছি, তো তখন এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক রিঅ্যাকশন গুলোর ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়ে যাবে। আর নাম্বার 3 হচ্ছে প্রেসার। যদি আমি প্রেসারে কোনো চেঞ্জ করে দিই, যে বিশেষ করে প্রেসার ফ্যাক্টরটা অ্যাপ্লিকেবল কাদের জন্য, গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট এন্ড গ্যাসিয়াস প্রোডাক্টের জন্য। যদি আমি প্রেসারে সাডেনলি কোনো চেঞ্জ করে দিই, তাহলে তখনও ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হবে। প্রেসার বাড়িয়ে দিলাম, ভলিউম কমে গেল, প্রেসার কমিয়ে দিলাম, ভলিউম বেড়ে গেল। সো এই তিনটা ফ্যাক্টর, টেম্পারেচার, প্রেসার এন্ড কনসেন্ট্রেশন, দে আর স্ট্রেস টু দ্য ইকুইলিব্রিয়াম। এদের চেঞ্জ হলে ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়। এবার তোমার ইকুইলিব্রিয়াম যদি ডিস্টার্ব হয়, তুমি কি করার চেষ্টা করো, তুমি সামহাও ইকুইলিব্রিয়ামকে রিস্টোর করার চেষ্টা করো, স্ট্রেসটাকে মিনিমাইজ করে। মিনিমাইজ করার জন্য আমরা বিইং হিউম্যান ডিফারেন্ট ওয়ে নিয়ে থাকি, ডিফারেন্ট উপায়ে আমরা স্ট্রেসটাকে মিনিমাইজ করে থাকি। কিন্তু আমরা প্রথম কি চেষ্টা করি, স্ট্রেস যেটা হচ্ছে ওটাকে মিনিমাইজ করতে হবে, কমাতে হবে, যে করে হোক কমাতে হবে। কমানোর জন্য কেউ একটা রাস্তা নেবে, অন্য কেউ অন্য রাস্তা নেবে, অন্য কেউ অন্য রাস্তা নেবে, সেটা আলাদা কথা। যে এক্সাম আছে কালকে, আজকে স্ট্রেস হয়েছে, কেউ বলবে ঠিক আছে এমনি ফেল করছি, ফেল করতেই দিই, কোনো ব্যাপার নেই, এটা একটা স্ট্রেস কমে গেল তার স্ট্রেসটা কিন্তু কমে গেল। সে বললো, নিজেকেই বুঝিয়ে দিল যে এমনি ফেল করছিলাম, অমনিও ফেল করছিলাম, এমনিও ঝাড় খাচ্ছিলাম, অমনিও ঝাড় খাচ্ছিলাম, আজকে আর পড়ে আর স্ট্রেস নেওয়ার দরকার নেই। কেউ ভাবলো না আমার একটু হয়তো পড়ে নিলে আমার হয়তো পাসটা করে যাবো, তাহলে সে একটু পড়তে বসে গেল, তার স্ট্রেসটা ওখানে কমে গেল, যে সে অ্যাটলিস্ট নিজেকে ওইটুকু পড়ার জন্য মোটিভেট করে নিল যাতে সে পাসটা করে যায়। আর কেউ হয়তো ভাবছে যে ভালো রেজাল্ট করার চেষ্টা করছে, 90% ক্র্যাক করার চেষ্টা করছে, সে ভাবছে না এটাও দেখার দরকার ছিল, কিন্তু এটাও যদি দেখে নি তাহলে আমার হয়তো 90% ইনশিওর হয়ে যেতে পারে, তাই একটু রাত জেগে হলো দেখে নি। এরকম করে যখন এক্সামটাকে নেক্সট ডেতে সবাই অ্যাপ্রোচ করছে, পুরো অ্যাপ্রোচটাতে কিন্তু সে স্ট্রেসটা কমিয়ে নেওয়ার চেষ্টা করছে, নিজের উপরে যে স্ট্রেসটা ছিল ওটাকে কমানোর চেষ্টা করছে, বিভিন্ন লোকে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম ভাবে। যে এক্সামটাতে কেউ আগে থেকেই ডিসাইড করে নিয়েছে আমি ফেলই করবো, কেউ আগে থেকে ডিসাইড করে নিয়েছে আমি মোটামুটি পাসটা করে যাওয়ার চেষ্টা করছি, কেউ ডিসাইড করেছে না আমাকে 90%টা ক্র্যাক করে যেতে হবে। তো এরকম ভাবে নিজের স্ট্রেসটাকে যেরকম করে মিনিমাইজ করার চেষ্টা করে থাকি আমরা, ঠিক একই রকম ভাবে ইকুইলিব্রিয়ামে যখন স্ট্রেস আছে, কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে রিঅ্যাক্ট্যান্টের বা প্রোডাক্টের, টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে পুরো রিঅ্যাকশনটার, অথবা প্রেসার চেঞ্জ হয়ে গেছে রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলো বা প্রোডাক্ট গ্যাসগুলো, বা ওভারঅল সিস্টেমটা প্রেসার চেঞ্জ হয়ে গেছে। এরকম অবস্থায় রিঅ্যাকশন গুলো চেষ্টা করে তাদের ইকুইলিব্রিয়াম যেটা ডিস্টার্ব হলো বাই দ্য স্ট্রেস, ওটাকে রিস্টোর করবার, সামহাও ওটাকে আবার ব্যাক করে আনবার। লার্জ শাটিলারের প্রিন্সিপাল এটাই বলছে যে যখনই কোনো ইকুইলিব্রিয়ামের উপরে কোনো স্ট্রেস অ্যাপ্লাইড হয়, ইকুইলিব্রিয়ামটা সেই ডাইরেকশনে শিফট হয়ে যায় যে ডাইরেকশনে শিফট হলে ইকুইলিব্রিয়াম থেকে স্ট্রেসটা মিনিমাইজ হবে। অর্থাৎ যদি রিঅ্যাকশনটাকে দেখা যায় ফরওয়ার্ড ডাইরেকশনে ফার্দার শিফট হতে হচ্ছে, মানে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ ছিল, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের রেট ইকুয়াল ছিল, ইকুইলিব্রিয়াম অ্যাচিভ মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের রেট ইকুয়াল। এই অবস্থায় হয়তো কনসেন্ট্রেশন, প্রেসার বা টেম্পারেচারে কোনো চেঞ্জ এসছে, মানে রেট ডিস্টার্ব হয়ে গেছে, মানে ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়ে গেছে। এই অবস্থায় ইকুইলিব্রিয়ামটা টেন্ডেন্সি থাকবে সেই ডাইরেকশনে একটু বেশি বেশি করে হওয়ার, হয় ফরওয়ার্ড ডাইরেকশনে একটু বেশি বেশি করে হওয়ার, অথবা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে একটু বেশি বেশি করে হওয়ার, যাতে আবার ইকুইলিব্রিয়ামটা রিস্টোর হয়ে যায়। ইকুইলিব্রিয়াম যেটা ডিস্টার্ব হয়ে গেছে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের রেট যেটা ইকুয়াল ছিল ওটা ইকুয়াল থেকে সাডেনলি আনইকুয়াল হয়ে গেছে, সেটাকে আবার ইকুয়াল করার জন্য হয় ফরওয়ার্ডের রেটটা বাড়বে বা কমবে, অথবা ব্যাকওয়ার্ডের রেটটা একটু বাড়বে বা কমবে। দ্যাট ইজ রিঅ্যাকশনটা হয় ফরওয়ার্ডে বেশি বেশি করে যাবে, অথবা রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে বেশি বেশি করে আসবে। তো ইকুইলিব্রিয়ামের উপরে কোনো স্ট্রেস তৈরি হলে ইকুইলিব্রিয়াম সেই ডাইরেকশনে মুভ হয়ে যাবে, যে ডাইরেকশনে মুভ হলে ইকুইলিব্রিয়ামটার উপর থেকে স্ট্রেসটা মিনিমাইজ হয়ে যাবে। দ্যাট ইজ লার্জ শাটিলিয়ারের প্রিন্সিপাল। এখন আমরা একটা একটা করে ফ্যাক্টর দেখব যে প্রত্যেকটা ফ্যাক্টরের সঙ্গে কেমন ভাবে এই প্রিন্সিপাল অনুযায়ী কোন একটা রিঅ্যাকশন ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে সেটা কেমন করে ডিসাইডেড হয়। কারণ এখান থেকে কোয়েশ্চেন্স কেমন করে ওঠে, একটা ইকুয়েশন দিয়ে দেয়, ঠিক আছে, ইকুয়েশনটা দিয়ে দেয়, দিয়ে বলে এই ইকুয়েশনে আমি প্রেসার বাড়িয়ে দিচ্ছি, তাহলে কোন চারটে অপশন হবে, রিঅ্যাকশন ফরওয়ার্ডে যাবে, রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে যাবে, রিঅ্যাকশন এইটা করবে, রিঅ্যাকশন ওইটা করবে, রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে থাকবে, রিঅ্যাকশনে কোনো চেঞ্জই হবে না, এরকম চারটে অপশন দিয়ে দিল। শুধু ইকুয়েশনটা তুলে দিয়েছে আর সেখানে বলে দিয়েছে এই চেঞ্জটা করেছি। তো সেইগুলো ফিগার আউট করবে কেমন করে, সেই টেকনিকগুলো আমরা এখন দেখবো লার্জ শাটিলারের প্রিন্সিপালে। তো এখানে একটা বোর্ড ওয়ার্কে দেওয়া আছে, এটা হয়তো ক্যামেরা আমি জানি না কতটা ভিজিবল আসছে, বোর্ড ওয়ার্কে দেওয়া থাকবে,
বোর্ড ওয়ার্কটা একটু দেখে নেবে, এখানে একটা সামারি করা আছে, আমরা প্রত্যেকটা ডিটেল নিয়ে যাচ্ছি এখন। সামারি দেখার আগে প্রত্যেকটা ডিটেল নিয়ে আসছি। তো বলছি প্রথমে হচ্ছে এফেক্ট অফ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের কি এফেক্ট? কনসেন্ট্রেশনের দু রকম ভাবে আমরা দেখবো, একটা যদি বাড়ানো হয়, একটা যদি কমানো হয়। দু রকম ভাবে আমরা যত রকম ভাবে স্টাডি করা পসিবল সবটা দেখবো। এখানে একটা ইকুয়েশনকে আমরা তার জন্য চেক করছি, সেটা কি N2 যেটা কিনা গ্যাসিয়াস কন্ডিশনে আছে প্লাস O2 যেটা কিনা গ্যাসিয়াস কন্ডিশনে আছে গিভিং 2NO যেটা কিনা গ্যাসিয়াস কন্ডিশনে তৈরি হয়েছে। লিখে নিও এটা আমার সঙ্গে সঙ্গে, তাহলে খাতাতে একটা চার্ট তৈরি হয়ে যাবে, খাতাতে একটা ফ্লো চার্ট মতন তৈরি হবে, বেশি কিছু নেই, জাস্ট প্রেডিকশন করার ব্যাপার। সো N2 প্লাস O2 গিভিং 2NO, এই একটা রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশনটি ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে গেছে। ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করেছে মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট দ্যাট ইজ N2 এবং O2 মিলে NO তৈরি করার যা রেট, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট এই মোমেন্টে ইকুয়াল আছে। এবারে দুটো সিচুয়েশন নাম্বার 1, যদি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়িয়েছি, বলছে অ্যাডিং N2 or O2, N2 আর O2 অ্যাড করেছি মানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়াচ্ছি। রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তাহলে মিক্সচারে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেছিল, ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছিল, মানে রিঅ্যাকশন মিক্সচারে রিঅ্যাকট্যান্ট ফিক্সড ছিল, রিঅ্যাকট্যান্ট মিক্সচারে প্রোডাক্ট ফিক্সড ছিল, এদের কনসেন্ট্রেশন আর বাড়ছিল না বা আর কমছিল না, কারণ হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে। এই অবস্থাতে আমি N2 এবং O2 দ্যাট ইজ রিঅ্যাকট্যান্ট বাড়িয়ে দিলাম। রিঅ্যাকট্যান্ট বাড়িয়ে দিলে ইকুইলিব্রিয়াম সেই ডাইরেকশনে শিফট হবে যে ডাইরেকশনে গেলে রিঅ্যাকট্যান্টটা বাড়িয়ে দিয়েছি, ওই বেড়ে যাওয়া রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে যায়। তাহলে বেড়ে যাওয়া রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমাতে গেলে রিঅ্যাকশনকে ফরওয়ার্ডেই যেতে হবে, কারণ ফরওয়ার্ডে গেলে রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন কমে যায়। সো খুব সিম্পল ব্যাপার, যদি আমি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই, সো রিঅ্যাকশন তাহলে ফরওয়ার্ড ডাইরেকশনে মুভ করে যাবে। যেদিকের কনসেন্ট্রেশন বাড়াবো সেই দিক থেকে অন্যদিকে রিঅ্যাকশন মুভ করবে, কারণ কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছি, ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করেছি, ওই কনসেন্ট্রেশনকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে ইকুইলিব্রিয়ামটা। যে কনসেন্ট্রেশনটা সাডেনলি বাইরে থেকে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর দিয়ে দিয়েছি, এক্সটার্নাল অ্যাডিশন করেছি, তার জন্য বেড়ে গেছে কনসেন্ট্রেশন, যেটা বেড়ে গেছে ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়েছে, ওটাকে কমিয়ে দিতে হবে। কনসেন্ট্রেশনকে কমানোর উপায় কি? কনসেন্ট্রেশনে কমানোর একটাই উপায়, ওই যাকে বাড়িয়েছি তাকে অন্যদিকে পাঠিয়ে দাও। যদি রিঅ্যাকট্যান্ট বাড়িয়ে থাকে, রিঅ্যাকট্যান্টকে প্রোডাক্টে পাঠিয়ে দাও, দ্যাট ইজ ফরওয়ার্ড রিঅ্যাকশন করিয়ে দাও। যদি প্রোডাক্ট বাড়িয়ে থাকি, তাহলে প্রোডাক্টকে রিঅ্যাকট্যান্টে পাঠিয়ে দাও, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করে দাও। যেটাকে বাড়াবো সেটাকে কমানোর জন্য সেটাকে অন্যদিকে পাঠিয়ে দেবে। যদি রিঅ্যাকট্যান্ট বাড়িয়ে দিয়ে থাকি, আমি এক্সটার্নালি রিঅ্যাকট্যান্ট অ্যাড করে থাকি, রিঅ্যাকট্যান্টকে ফরওয়ার্ডে পাঠিয়ে দিয়ে প্রোডাক্ট করে দেবে। যদি প্রোডাক্ট বাড়িয়ে দিয়ে থাকি, প্রোডাক্টকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে রিঅ্যাকট্যান্ট বানিয়ে দেবে। অর্থাৎ সিমিলারলি ওই ইকুয়েশনটাতে যদি NO অ্যাড করি, সেম ইকুয়েশনটাতে NO অ্যাড করছি, প্রোডাক্ট অ্যাড করছি, তাহলে সেই ডাইরেকশনে ইকুইলিব্রিয়াম যাবে যে ডাইরেকশনে গেলে প্রোডাক্টটা রিঅ্যাকট্যান্টে ব্যাক করে আসে, তার মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা হবে। তার মানে কখন ফরওয়ার্ড হবে কখন ব্যাকওয়ার্ড হবে আশা করছি ক্লিয়ার। যদি রিঅ্যাকট্যান্ট সামারি করলে কি দাঁড়াচ্ছে, এই জাস্ট এইটুকু লিখে নেবে, রিঅ্যাকশনটা লিখবে, রিঅ্যাকট্যান্টে অ্যাড করছি তো রিঅ্যাকট্যান্ট বাড়ছে, রিঅ্যাকট্যান্টকে কমাতে হবে, সো ফরওয়ার্ডে প্রোডাক্টে পাঠিয়ে দেবে। প্রোডাক্ট বেড়ে গেছে, প্রোডাক্টটাকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবে, তাহলে প্রোডাক্ট কমে যাবে আবার। তাহলে রিঅ্যাকট্যান্ট বাড়ালে ফরওয়ার্ডে যাবে, প্রোডাক্ট বাড়ালে ব্যাকওয়ার্ডে আসবে। সো কনসেন্ট্রেশনের এটাই এফেক্ট, এটাই হচ্ছে পুরো কনসেন্ট্রেশনের এফেক্ট। যে কোনো সিচুয়েশনে এটা আলাদা করে এটা বোঝার জন্য লাস শাটিলের প্রিন্সিপালের প্রয়োজন নেই, এটা যে কোনো নরমালি আমরা বুঝতে পারি। জলের মধ্যে চিনি ঢেলেছো, তাহলে জল প্লাস সুগার গিভিং দ্য সলিউশন, ওয়াটার প্লাস সুগার গিভিং দ্য সলিউশন দিয়ে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে গেছে। এবারে তুমি রিঅ্যাকট্যান্ট আরো বেশি বাড়াচ্ছ, মানে চিনি আরো বেশি বাড়াচ্ছ, তো আরো বেশি বেশি করে সেটা ডিজলভ হবে। এটা সাধারণ কথা, এটা তো আমরা ডেইলি লাইফেই করে থাকি, যে যদি কোনো একটা কিছু বাড়িয়ে দিই তাহলে সেটা আরো বেশি বেশি করে রিঅ্যাক্ট করে যাবে, দিয়ে প্রোডাক্টটা তৈরি করে যাবে, রাইট? তো এটা হচ্ছে এখানে সেই জিনিসটাই হচ্ছে, যেটা বাড়াচ্ছি সেটা আরো বেশি বেশি করে রিঅ্যাক্ট করছে, দিয়ে প্রোডাক্টের দিকে চলে যাচ্ছে। প্রোডাক্ট বাড়াচ্ছি তো সেটা বেশি বেশি করে রিঅ্যাক্ট করছে, দিয়ে রিঅ্যাকট্যান্টের দিকে ব্যাক করে আসছে। আচ্ছা, নেক্সট দেখছি আমরা টেম্পারেচারের এফেক্ট। টেম্পারেচারের পুরো এফেক্টটা আমরা দুটো রিঅ্যাকশনের জন্য সেপারেটলি দেখব। এক ধরনের রিঅ্যাকশন এন্ডোথার্মিক, এক ধরনের রিঅ্যাকশন এক্সোথার্মিক। নরমাল এক্সোথার্মিক বা নরমাল এন্ডোথার্মিক রিঅ্যাকশন কাকে বলে? যে রিঅ্যাকশনে হিট ইভলভ হয় তাকে বলে এক্সোথার্মিক রিঅ্যাকশন, যে রিঅ্যাকশনে হিট অ্যাবজর্ব হয়ে যায় তাকে বলে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। অর্থাৎ রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট, তার সঙ্গে হিট তৈরি হয়েছে, অর্থাৎ হিটটা প্রোডাক্ট সাইডে আছে, সেটা হচ্ছে এক্সোথার্মিক। হিটটা প্রোডাক্ট সাইডে আছে, সেটা হচ্ছে এক্সোথার্মিক। আর রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট মাইনাস হিট হয়ে গেছে, বা রিঅ্যাকট্যান্ট সাইডে হিটটা চলে এসেছে, যে রিঅ্যাকট্যান্ট প্লাস হিট,
তারপরে প্রোডাক্ট তৈরি হয়েছে, ওটা এন্ডোথার্মিক। অর্থাৎ এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক ইকুয়েশনটাকে কেমন করে জেনারেলি লেখে সেটা আমি জাস্ট দেখে নিচ্ছি। এক্সোথার্মিক রিয়াকশনকে জেনারেলি লেখে হচ্ছে প্রোডাক্ট সাইডে যদি হিট আসে, প্রোডাক্ট সাইডে হিট এলে এক্সোথার্মিক, আর এন্ডোথার্মিক হচ্ছে প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট সাইডে যদি হিট আসে, রিয়াক্ট্যান্টের সঙ্গে যদি হিট অ্যাড করি তাহলে এন্ডোথার্মিক। প্লাস হিট বলে লিখছি আমি, তার মানে উল্টো দিকে যদি মাইনাস হিট বলে লেখা থাকতেই পারে। প্রোডাক্টে যদি প্লাস হিট মানে এক্সোথার্মিক, মানেই রিয়াক্ট্যান্ট সাইডে মাইনাস হিট লেখা আছে। প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট সাইডে প্লাস হিট মানে এন্ডোথার্মিক, মানে প্রোডাক্ট সাইডে মাইনাস হিট, একই কথা। এলএইচএস এ যেটা প্লাস আর এইচএস এ গেলে ওটাই মাইনাস হয়ে যায়, এটা আমরা নরমাল ইকুয়েশন থেকে জানি। তাই প্রোডাক্টে যদি প্লাস হিট মানে রিয়াক্ট্যান্টে মাইনাস হিট, প্রোডাক্টে যদি মাইনাস হিট মানে রিয়াক্ট্যান্টে প্লাস হিট। তো এটা হচ্ছে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিকের ইকুয়েশন ফরম্যাট। এবারে আমরা দেখছি একটা ইকুয়েশন দেওয়া আছে, অ্যামোনিয়া ফরমেশনের ইকুয়েশন। হেবার্স প্রসেসে অ্যামোনিয়া তৈরি হয় ইন্ডাস্ট্রিতে 3 হাইড্রোজেন গ্যাসিয়াস হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন গ্যাসিয়াস নাইট্রোজেন giving 2 mole of ammonia প্লাস হিট। বলো প্লাস হিট প্রোডাক্ট সাইডে লেখা আছে, মানে এটা কেমন রিয়াকশন? এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। প্রোডাক্ট সাইডে লেখা আছে প্লাস হিট, সো দিস ইজ আ এক্সোথার্মিক রিয়াকশন। এবারে প্রোডাক্ট সাইডে হিট তৈরি হচ্ছে। নরমাল রিয়াকশনে কি হচ্ছে তাহলে? এক্সোথার্মিক রিয়াকশন মানে প্রোডাক্ট সাইডে হিট তৈরি হচ্ছে। এবারে বুদ্ধি লাগা, একদম কমন সেন্স লাগাবে। আমরা লাস্ট শাটিলের প্রিন্সিপালে কি পড়েছি যে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ যখন হয়ে গেছে তখন কোনো একটা স্ট্রেস যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে স্ট্রেসটা মিনিমাম হবে যেই দিকে, সেই দিকে রিয়াকশন মুভ করে যাবে। যেদিকে গেলে স্ট্রেসটা মিনিমাম হবে সেদিকে রিয়াকশন মুভ করে যাবে। তার মানে প্রোডাক্ট সাইডে হিট তৈরি হচ্ছে, অর্থাৎ হিটটা তৈরি হচ্ছে, হিট কিন্তু আলটিমেটলি তৈরি হচ্ছে। এই অবস্থায় ধরো আমি আরো বেশি বেশি হিট দিচ্ছি ওই রিয়াকশনে, একে তো হিট তৈরি হচ্ছে, আমি বাইরে থেকে আরো হিট দিচ্ছি, তাহলে রিয়াকশন কোন ডাইরেকশনে মুভ করবে কে বলবে? বাইরে থেকে একে তো হিট তৈরি হচ্ছে প্রোডাক্টে, আর আমি আরো বেশি বেশি করে হিট দিচ্ছি রিয়াকশনের উপরে, রিয়াকশন কোন সাইডে মুভ করবে? আচ্ছা, এটা বলার আগে অন্য একটা কোয়েশ্চেন করবে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এক্সোথার্মিক রিয়াকশন, হিট তৈরি হচ্ছে, যে হিটটা তৈরি হচ্ছে তাকে আমি সরিয়ে নিচ্ছি। হিটটাকে কেমন করে সরাচ্ছি? আমি ঠান্ডা করে দিচ্ছি, মিক্সচারটাকে কুল ডাউন করে দিচ্ছি। তো মিক্সচারটাকে কুল ডাউন করে দিচ্ছি, পুরো রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের টোটাল মিক্সচারটাকে কুল ডাউন করছি যাতে তৈরি হওয়া হিট সরে যায়, তৈরি হওয়া হিট বেরিয়ে যায়। এবারে বলো রিঅ্যাকশন তাহলে কোন দিকে মুভ করবে? হিট তৈরি হচ্ছিল, আমি সেটাকে সরিয়ে নিচ্ছি, তাহলে রিঅ্যাকশন কোন দিকে হওয়ার কথা? প্রত্যেক মোমেন্টে এক্সোথার্মিক রিঅ্যাকশনে হিট তৈরি হচ্ছে, আমি ওটাকে কুল ডাউন করে দিচ্ছি, হিটটা সরিয়ে নিচ্ছি, হিট অমিট করে দিচ্ছি, হিট এলিমিনেট করে দিচ্ছি। তাহলে রিঅ্যাকশন কোন দিকে মুভ করবে বলো, কে বলবে? নন্দিনী বলো। স্যার রাইট সাইড। রাইট সাইডে মুভ করে যাবে। কেন? কারণ যে হিট তৈরি হচ্ছিল ওটাকে সরিয়ে নিলাম, ইকুইলিব্রিয়াম কি দেখলো, আরে এত 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 হিট বানালাম, কোথায় গেল হিট গুলো? তাহলে ইকুইলিব্রিয়াম আরো হিট তৈরি করার চেষ্টা করবে, আর হিট তো রাইট সাইডেই তৈরি হচ্ছিল, তার মানে ইকুইলিব্রিয়াম আলটিমেটলি ফরওয়ার্ড ডাইরেকশনে মুভ করে যাবে। ভালো করে লজিকটা মাথায় ঢুকে নাও, হিট তৈরি হচ্ছিল, হিটটাকে আমি সরিয়ে নিচ্ছি, ইকুইলিব্রিয়াম কি দেখছে, আরে এক্ষুনি তো খানিকটা হিট তৈরি করলাম, প্রোডাক্ট সাইডে এক্ষুনি তো খানিকটা হিট তৈরি করলাম, কোথায় গেল হিট গুলো? তার মানে ও খুঁজে পাবে না কোথায় হিট গুলো গেল, কারণ হিট তো আমি সরিয়ে নিয়েছি, সায়েন্টিস্ট হিসেবে আমি হিট সরিয়ে নিয়েছি, বা কেমিস্ট হিসেবে আমি হিটটা সরিয়ে নিয়েছি, কুল ডাউন করে দিয়েছি। ইকুইলিব্রিয়াম তো সেটা বুঝছে না যে ওর সাথে ধোঁকা হচ্ছে। ইকুইলিব্রিয়াম কি দেখছি, ইকুইলিব্রিয়াম দেখছে এক্ষুনি হিট তৈরি করলাম, কোথায় চলে গেল? তাহলে ও আবার কি করবে, ইকুইলিব্রিয়ামটাকে রাইট সাইডে মুভ করাবে যাতে হিট আরো বেশি বেশি তৈরি হতে থাকে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ডে যাবে। যদি রিঅ্যাকশন এক্সোথার্মিক হয় তাহলে সিনারিওটা কি দাঁড়াচ্ছে? এক্সোথার্মিক রিঅ্যাকশন, যেমন একটা এক্সাম্পল দেখেছি, এক্সোথার্মিক রিঅ্যাকশনে হিট যদি তৈরি হয়, যেমন এই যে এই সিচুয়েশনটা, এক্সোথার্মিক রিঅ্যাকশনে হিট তৈরি হচ্ছে, ওই হিটকে আমি যদি রিমুভ করে নিই ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ড ডাইরেকশনে চলে যাবে। এক্সোথার্মিক রিঅ্যাকশন, সেখানে হিট তৈরি হচ্ছিল, ওই তৈরি হওয়া হিটকে আমি সরিয়ে নিচ্ছি, যে হিটটা তৈরি হচ্ছিল ওকে বার করে নিচ্ছি আমি, রিমুভড।
হিটটাকে যেহেতু বার করে নিচ্ছি, তো সেই কারণে ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ড ডাইরেকশনে শিফট করে যাচ্ছে, কারণ তৈরি হয়েছিল আমি সরিয়ে নিলাম, তাহলে ফরওয়ার্ডে চলে গেছে। এবারে অন্য কোশ্চেনটার উত্তর দাও। হিট তৈরি হচ্ছে, আমি আরো হিট দিচ্ছি, কোন দিকে যাবে ইকুইলিব্রিয়াম? The backward direction. ব্যাকওয়ার্ডে যাবে। হিট আরো অ্যাড করছি, কেন ব্যাকওয়ার্ডে যাচ্ছে? ইকুইলিব্রিয়াম কি দেখছে, এক্ষুনি এত এত হিট আমি তৈরি করলাম, আরে আরো হিট চাপাচ্ছে, তাহলে আর ফরওয়ার্ডে যাবে কি করে? ও ফরওয়ার্ডে যেতেই পারবে না। এক্ষুনি আমি ইকুইলিব্রিয়ামও হিট তৈরি করছে, বাইরে থেকেও কেউ হিট দিচ্ছে, ইকুইলিব্রিয়াম দেখবে আরে বাইরে থেকে যদি হিট পেয়ে যাচ্ছি, আমি আর খেটে খুঁটে কেন হিট তৈরি করতে যাব? আমি আর খেটে খুঁটে কেন রিয়াকশন করে ফরওয়ার্ডে যেতে যাব? আমি ব্যাকওয়ার্ডে যাই বাইরের হিটটাকে নিয়ে, কারণ আমি নিজেই হিট তৈরি করছিলাম, আমার হিটটা, আমার তৈরি করা হিটকে সম্মান না দিয়ে কি করছে, বাইরে থেকে কোনো একজন পাগলা সায়েন্টিস্ট এসে সে আরো হিট দিয়ে যাচ্ছে। তাহলে আমি কেন খেটে খুঁটে ইকুইলিব্রিয়ামটাকে রাইট সাইডে নিয়ে গিয়ে আমিও হিট তৈরি করছি, বাইরে থেকেও হিট দিচ্ছে, তো স্ট্রেস বেড়ে যাচ্ছে। তার থেকে বাইরে থেকে যখন হিট দিচ্ছে, ঠিক আছে, সে যখন হিট দিচ্ছে আমার আর হিট তৈরি করার দরকার নেই, আমার আর ফরওয়ার্ডে যাওয়ার দরকার নেই, আমি ওই বাইরে থেকে আসা হিটটাকে নিয়ে ব্যাকওয়ার্ডে চলে আসি। সো ইকুইলিব্রিয়াম তখন ব্যাকওয়ার্ডে। কোন রিঅ্যাকশনের জন্য এই দুটো হবে সিন? এক্সোথার্মিক, এন্ডোথার্মিকের জন্য নয়, কিন্তু সব রিঅ্যাকশনের জন্য নয়, এক্সোথার্মিক যেখানে হিট তৈরি হয় তাদের জন্য দুটো সিন দেখলাম। হিট তৈরি হয় এরকম রিঅ্যাকশনে যদি হিট সাপ্লাই করি, রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে যাচ্ছে। হিট তৈরি হয় এরকম রিঅ্যাকশনে হিট রিমুভ করে নি, রিঅ্যাকশন ফরওয়ার্ডে যাচ্ছে। এবারে দেখছি আমরা এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিঅ্যাকশন মানে হিট সেখানে এমনি অ্যাবজর্ব হয়ে যায়। এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এখানে নরমালি হিট অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হয় মানে হিট লেখা থাকবে রিঅ্যাকট্যান্ট সাইডে, হিট রিঅ্যাকট্যান্ট সাইডে লেখা থাকবে এখন। সো N2O4 তার ডিকম্পোজ হয় হিটের প্রেজেন্সে, N2O4 কে হিট দিলে ডিকম্পোজ হয়, ডিকম্পোজ হয়ে NO2 তৈরি হয়, 2NO2 তৈরি হচ্ছে। এই অবস্থায় আমি হিট অ্যাড করেছি, হিট অ্যাড করেছি, তাহলে বলো কি হবে? হিট অ্যাবজর্ব হচ্ছে দিয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই অবস্থায় আমি আরো হিট অ্যাড করছি, কোন দিকে যাবে রিঅ্যাকশন? হিট, হিটটাকে ইউজ করে প্রোডাক্ট তৈরি হচ্ছে, আমি হিট দিয়ে যাচ্ছি, ফরওয়ার্ডেই যাবে। ভেরি গুড। অর্থাৎ আমি হিট দিচ্ছি, হিটটা ইউজ হয়ে যাচ্ছে, প্রোডাক্টে চলে যাচ্ছে, আমি হিট দিচ্ছি, হিটটা ইউজ হয়ে যাচ্ছে, প্রোডাক্টে চলে যাচ্ছে, আমি হিট দিচ্ছি, হিটটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং প্রোডাক্টে চলে যাচ্ছে, তার মানে রিঅ্যাকশন ফরওয়ার্ডে যাবে। যদি উল্টোটা হয়, এখানে একে তো রিঅ্যাকশন করতে হিট অ্যাবজর্ব হয় আর আমি আরো হিট সরিয়ে নিচ্ছি, তখন রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে যেতে বাধ্য, কারণ রিঅ্যাকশনটা করার জন্য এন্ডোথার্মিক মানে হিটকে অ্যাবজর্ব হতে হয়, হিট অ্যাবজর্ব হতে হয় মানে হিট লাগবে তার, আর আমি আরো ঠান্ডা করে দিচ্ছি, হিট না দিয়ে আরো ঠান্ডা করে দিচ্ছি। তো যার হিট লাগবে তাকে হিটটা দিচ্ছি না, তাহলে সে ফরওয়ার্ডে কেমন করে যাবে? আরো ঠান্ডা করে দিচ্ছি, সে ব্যাকওয়ার্ডেই আসতে শুরু করবে। সেটা হয়ে গেল টেম্পারেচারের এফেক্ট ফর দুটো কাইন্ড অফ রিঅ্যাকশন, এন্ডোথার্মিক এবং এক্সোথার্মিক। লাস্ট এফেক্টে আমরা চলে যাচ্ছি এখন, সেটা হচ্ছে প্রেসার চেঞ্জিং এর এফেক্ট। সো এখানে আবার আমরা একটা ইকুইলিব্রিয়াম লিখেছি, N2O4, N2O4 থেকে 2NO2 তৈরি হচ্ছে, N2O4 থেকে 2NO2 তৈরি হচ্ছে। আমাদের প্রেসার চেঞ্জিং এর সময় অ্যাকচুয়াল ফোকাসটা করতে হবে ভলিউমের উপর, ঠিক আছে? বলছি প্রেসার চেঞ্জিং, কিন্তু ফোকাসটা থাকবে ভলিউমে। সো প্রেসার চেঞ্জিং মানে দুটো সিচুয়েশন, প্রেসার বাড়াচ্ছি অথবা প্রেসার কমাচ্ছি। প্রেসার যদি বাড়ানো হয়, ভলিউমের কি হবে? প্রেসার বাড়ানো হচ্ছে, তাহলে ভলিউম, গ্যাসের ভলিউম, গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট, গ্যাসিয়াস প্রোডাক্ট, এদের ভলিউম, প্রেসার বাড়ানো হলে ভলিউম কমে যাবে, তাই তো? প্রেসার বাড়ালে ভলিউম কমবে, তাহলে প্রেসার যদি বাড়াই, ভলিউম যদি কমে, তাহলে রিঅ্যাকশন সেই ডাইরেকশনে মুভ হয়ে যাবে যে ডাইরেকশনে মুভ হলে তার ভলিউমটা কমছে। প্রেসার বাড়াচ্ছি, ভলিউম কমছে, রিঅ্যাকশনও সেই ডাইরেকশনে যাবে যে ডাইরেকশনে গেলে ভলিউমটা তার কমছে। এই ইকুইলিব্রিয়ামটাকে দেখে নেওয়া যাক। N2O4 থেকে 2NO2 তৈরি হচ্ছে, লেফট সাইডে মোল নাম্বার 1, রাইট সাইডের মোল নাম্বার 2, তার মানে লেফট সাইডে আছে 1 ভলিউম, 1 মোলের ভলিউম হচ্ছে 22.4 লিটার যদি এসটিপি ধরে নি। 2 মোল তৈরি হচ্ছে গ্যাস, সেখানে 2 × 22.4 লিটার যদি এসটিপি কন্ডিশন ধরে নি, তাহলে লেফট সাইডে ভলিউম বেশি না রাইট সাইডে ভলিউম বেশি? ক্লিয়ারলি যেদিকে মোল নাম্বার বেশি, ভলিউম ওই দিকেই বেশি। মোল নাম্বার যেদিকে বেশি, ভলিউম কিন্তু ওই দিকেই বেশি। এবারে তাহলে ফরওয়ার্ড ডাইরেকশনে কি হয়? ভলিউম বাড়ে না কমে? তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনে ভলিউমটা বাড়ে, 1 মোল থেকে 2 মোল গ্যাস তৈরি হয়, মানে বেশি গ্যাস তৈরি হচ্ছে,
মোল নাম্বার যেদিকে বেশি ভলিউম সেদিকে বাড়ছে 1 মোল টু 2 মোল। এবারে তাহলে যদি প্রেসার বাড়ানো হয় ভলিউম কমছে, ফরওয়ার্ড রিঅ্যাকশনে ভলিউম বাড়ে কিন্তু আমি প্রেসার বাড়িয়ে ভলিউম কমাতে ফোর্স করছি ইকুইলিব্রিয়ামকে, রিঅ্যাকশন কি ফরওয়ার্ডে যাবে? না, রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে আসবে, কারণ ব্যাকওয়ার্ডে এলেই ভলিউমটা কমে। ফরওয়ার্ডে ভলিউম বাড়ছে, এই অবস্থায় আমি প্রেসার বাড়িয়ে ভলিউমকে কমতে ফোর্স করছি, তাহলে সেই দিকে রিঅ্যাকশন যাবে যেদিকে গেলে ভলিউমটা কমে যায়। তাই প্রেসার বাড়িয়ে যদি ভলিউম কমিয়ে দিই, রিঅ্যাকশন যেদিকে কম ভলিউম কম মোল নাম্বার সেই দিকে মানে ব্যাকওয়ার্ডে শিফট করবে। যদি অন্যটা করি, সেম রিঅ্যাকশনে আমি প্রেসার কমিয়ে দিয়েছি, প্রেসার কমানো মানে ভলিউমকে বাড়িয়ে দেওয়া, প্রেসার কমিয়ে যদি আমি ভলিউমকে বাড়িয়ে দিই, রিঅ্যাকশন সেই দিকে যাবে যেদিকে গেলে তার ভলিউম বাড়ে মানে মোল নাম্বার বাড়ে, মানে ডিকম্পোজিশনটা ফাস্টার হবে। এবারে তোমাকে কোশ্চেনের একটা আইডিয়া দিচ্ছি কেমন করে কোশ্চেন দেবে। ধরো এই ইকুইলিব্রিয়ামটা তুলে দিয়েছে, N2O4 থেকে 2NO2, জাস্ট ইকুইলিব্রিয়ামের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। ইকুয়েশনটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে এই মিক্সচারে এই রিঅ্যাকশনটাতে ইকুইলিব্রিয়ামে আসে, এই রিঅ্যাকশনটাতে আমি প্রেসার বাড়ালাম, কোন অপশনটা হবে? অপশন নাম্বার 1, মোর NO2 গ্যাস উইল বি ফর্মড, প্রেসার বাড়িয়েছি, চারটে অপশন দিচ্ছে। মোর NO2 গ্যাস উইল বি ফর্মড, NO2 gas will be decomposed, reaction will be in equilibrium, and none of these। তাহলে কোনটা হবে বল? প্রেসার বাড়িয়েছি, প্রেসার বাড়িয়েছি মানে ভলিউমের কি হয়েছে? এই প্রেসার বাড়াচ্ছি, ভলিউম কমছে, ভলিউম কমছে মানে ইকুইলিব্রিয়াম কোন দিকে যাবে? যেদিকে ভলিউম কম, তাহলে ইকুইলিব্রিয়ামে ভলিউম কম কোন দিকে? লেফটে না রাইটে? লেফটে। তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট হবে? লেফটের দিকে। তাহলে কোন অপশনটা হবে? যেখানে বলেছে NO2 গ্যাস আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ ইকুইলিব্রিয়াম লেফটে শিফট হচ্ছে মানে NO2 গ্যাস কমে যাচ্ছে, তাহলে NO2 গ্যাস কমে যাচ্ছে সেই দিকে রিঅ্যাকশন শিফট হবে, দ্যাট ইজ প্রেসার বাড়িয়ে দিয়েছি, এই সিচুয়েশনটা হবে। প্রেসার বাড়িয়েছি মানে ভলিউম কমিয়েছি, সো ইকুইলিব্রিয়াম লেফটে শিফট হচ্ছে। তো ইকুইলিব্রিয়াম লেফটে শিফট হচ্ছে মানে তোমাকে অপশনে কি দিচ্ছে? লেফটে শিফট হবে, রাইটে শিফট হবে, এটা অপশন দেবে না। অপশন দেবে যে তোমার N2O4 বেশি বেশি ডিকম্পোজ হচ্ছে, NO2 বেশি বেশি ডিকম্পোজ হয়ে যাচ্ছে, NO2 বেশি বেশি তৈরি হচ্ছে, এরকম টাইপের অপশন। তো যেদিকে যাচ্ছে সেদিকটা বেশি হচ্ছে বা কম হচ্ছে সেটা দেখে তোমাকে আনসার করতে হবে। লাস্ট ফ্যাক্টর, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস। এটা একটা অ্যাডিশনাল ফ্যাক্টর, যে কোন একটা রিঅ্যাকশন হচ্ছে, ওই রিঅ্যাকশনে আমি এমন একটা গ্যাস অ্যাড করলাম যেটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, কিন্তু গ্যাসটা অ্যাড করা মানে ভলিউমটা বেড়েছে। ঠিক আছে, যেমন আর্গন গ্যাস, যেমন নাইট্রোজেন গ্যাস। হয়তো এমন একটা রিঅ্যাকশন হচ্ছে যে রিঅ্যাকশনে নাইট্রোজেন গ্যাস নিজে পার্টিসিপেট করবে না, আর্গন গ্যাস তো এমনি নোবেল গ্যাস পার্টিসিপেট করবে না, কিন্তু গ্যাসটা অ্যাড করার জন্য ওভারঅল রিঅ্যাকশনের ভলিউমটা বেড়ে গেল, গ্যাসটা অ্যাড করার জন্য ওভারঅল রিঅ্যাকশনের ভলিউমটা বেড়ে গেল, যদিও বা সেই অ্যাডেড গ্যাসটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে না। সেরকম সিচুয়েশনে কি হবে? ইনার্ট গ্যাস যদি অ্যাড করা হয়, যেমন এই ইকুয়েশনটাতে আমি দেখব যদি আর্গন গ্যাস অ্যাড করে দেওয়া হয়, PCl5 গ্যাস ছিল, সেখান থেকে ডিকম্পোজ করে PCl3 গ্যাস আর ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, ডিকম্পোজ হয়ে যাচ্ছে। এই মিক্সচারে ধরো আর্গন গ্যাসকে অ্যাড করে দেওয়া হলো, ঠিক আছে, তো কেমন সিচুয়েশন হবে? এবার এই অ্যাডিশনটা দুরকম ভাবে হতে পারে। একটা হচ্ছে ভলিউমকে কনস্ট্যান্ট রেখে অ্যাড করছি, ভলিউমকে কনস্ট্যান্ট, গ্যাস অ্যাড করছি মানে ভলিউম বাড়তে দিইনি, এদিকে গ্যাস অ্যাড করে যাচ্ছি, তাহলে প্রেসার বাড়বে না কমবে? প্রেসার বাড়বে, কারণ গ্যাস অ্যাড করে যাচ্ছি, ভলিউমটাকে বাড়তে দিচ্ছি না, কনস্ট্যান্ট ভলিউম মেইনটেইন করেছি, মানে প্রেসার অ্যাড হয়ে যাচ্ছে, প্রেসার বেড়ে বেড়ে যাচ্ছে। অন্য সিচুয়েশনটা কি হতে পারে? গ্যাসটাকে অ্যাড করছি এট কনস্ট্যান্ট প্রেসার, প্রেসারকে একটা কনস্ট্যান্ট রেখে দিয়েছি, দিয়ে গ্যাস অ্যাড করে যাচ্ছি, মানে ক্লিয়ারলি ভলিউমটা বাড়ছে, কারণ প্রেসারটা কনস্ট্যান্ট রেখেছি, প্রেসারটাকে কমতেও দিচ্ছি না বাড়তেও দিচ্ছি না, ভলিউমটা বাড়িয়ে যাচ্ছি শুধু। প্রেসার কনস্ট্যান্ট রেখে আমি গ্যাস অ্যাড করছি মানে গ্যাসের ভলিউম বাড়বে, মিক্সচারে ভলিউম বাড়বে, আর প্রেসারকে ভলিউমকে কনস্ট্যান্ট রেখে গ্যাস অ্যাড করছি তাহলে প্রেসার বাড়বে। সো দুটো সিচুয়েশন ডিফারেন্ট, দেখে নাও। যদি কনস্ট্যান্ট ভলিউম হয়, কনস্ট্যান্ট ভলিউম, দেখো পিস্টনটাকে কনস্ট্যান্ট, একটা বিকার নেওয়া আছে ক্লোজ সিস্টেম, একটা বিকার ক্লোজ সিস্টেম বিকার, তার মধ্যে একটা পিস্টন আছে যেটা কিনা পিস্টনটা একই জায়গায় ফিক্স আছে, কনস্ট্যান্ট ভলিউমে আছে। সো কনস্ট্যান্ট ভলিউমে থাকা অবস্থায় এখানে ছিল নরমাল একটা গ্যাস, এখানে ইনার্ট গ্যাস আমরা ভরে দিয়েছি, সো ক্লিয়ারলি এখান থেকে এখানে প্রেসার কিন্তু বেড়ে গেছে, কারণ ভলিউমকে, পিস্টনটাকে মুভ করতে দিইনি, পিস্টনকে কনস্ট্যান্ট রেখে দিয়েছি, কনস্ট্যান্ট ভলিউম রেখে দিয়েছি, কনস্ট্যান্ট ভলিউমের মধ্যে প্রচুর গ্যাস ঠুসে ঠুসে ভরে দিয়েছি। তো কনস্ট্যান্ট ভলিউমের মধ্যে প্রচুর গ্যাস প্যাক করে ঠেসে ঠেসে ভরে দিয়েছি, তার মানে প্রেসার বেড়ে গেছে ওই মিক্সচারে। অন্য সিচুয়েশনটা কি?
যেখানে আমি প্রেসারটা কনস্ট্যান্ট রেখেছি, অর্থাৎ পিস্টনের ওয়েটটাকে আমি কনস্ট্যান্ট রেখে দিয়েছি। এবারে যদি আমি ভলিউম জাস্ট সিম্পল অ্যাড করে গেছি, তো ক্লিয়ারলি গ্যাস অ্যাড করে যাওয়া মানে ভলিউমটা আস্তে আস্তে বাড়বে, পিস্টন উপরের দিকে উঠে যাবে। কারণ পিস্টনের থ্রু দিয়ে পিস্টনের ওজনটাই তো প্রেসার, পিস্টনের যেটা ওয়েট ওটাই তো প্রেসার ক্রিয়েট করছে না, এমজি বাই এ। পিস্টনের ওয়েটটাই হচ্ছে এমজি, ওটাই হচ্ছে ফোর্স বাই এরিয়া অফ ক্রস সেকশন, এমজি বাই এ, দ্যাট ইজ দ্য প্রেসার। তাহলে এমজি তো ফিক্স, তার মানে যতক্ষণ পিস্টনটা ফিক্স, পিস্টনের মাস ফিক্স, ততক্ষণ পর্যন্ত ওই গ্যাসের উপরে প্রেসার ফিক্সড। তাহলে কনস্ট্যান্ট প্রেসারে যদি আমি গ্যাস অ্যাড করি তাহলে গ্যাসের ভলিউম বেড়ে যাচ্ছে। এরকম দুটো সিচুয়েশন হতে পারে। তাহলে যদি গ্যাসের ভলিউম বেড়ে যায় তাহলে রিঅ্যাকশন কোন ডাইরেকশনে যাবে? প্রথম কথা দেখো, এই লেফটের সিচুয়েশন যেখানে ভলিউমটা বাড়ছে না, কনস্ট্যান্ট ভলিউম, ভলিউম বাড়ছে না, এই অবস্থায় এই রিঅ্যাকশনটাকে চেক করছি। এই রিঅ্যাকশনে তাহলে ইনার্ট গ্যাস অ্যাড করলাম, কোন একটা আর্গন গ্যাস অ্যাড করলাম, ধরো রিঅ্যাকশনের মধ্যে আর্গন গ্যাস অ্যাডেড, আর্গন গ্যাসটা হচ্ছে একটা ইনার্ট গ্যাস। দুটো সিচুয়েশনে অ্যাড করলাম, একটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট রেখে, একটা হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট রেখে। প্রেসার কনস্ট্যান্ট মানে ভলিউম বাড়ছে, বেসিক্যালি প্রেসার কনস্ট্যান্ট মানে ভলিউম বাড়ছে, আর ভলিউম কনস্ট্যান্ট রেখেছি। তো ভলিউম যদি কনস্ট্যান্ট রাখি তাহলে ইকুইলিব্রিয়ামের উপরে কোনো এফেক্ট করবে না, নো এফেক্ট, ইকুইলিব্রিয়াম কোনো দিকে শিফট হবে না, কারণ ভলিউম কনস্ট্যান্ট। ভলিউমে চেঞ্জ হতে দিইনি, ভলিউমকে কনস্ট্যান্ট রেখে ইনার্ট গ্যাস অ্যাড করেছি। ইনার্ট গ্যাস এমনি রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না, ভলিউমটাকে ওভারঅল রিঅ্যাকশনে ভলিউমকেও চেঞ্জ হতে দিইনি। তো এই ইকুইলিব্রিয়ামের এফেক্টেড, এই ইকুইলিব্রিয়াম এফেক্টেড হবে না, কারণ ভলিউম চেঞ্জ হতে দিচ্ছি না। যা ভলিউম ছিল ইকুইলিব্রিয়ামে সেটাই মেনটেন করছি। ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় ভলিউম যেহেতু মেনটেন করছি, চেঞ্জ হতে দিইনি, তাই কনস্ট্যান্ট প্রেসার রেখে, এই ভলিউমকে কনস্ট্যান্ট রেখে যদি আমি গ্যাস অ্যাড করি, অ্যাডেড গ্যাসটা রিঅ্যাকশনেও পার্টিসিপেট করে না, তাহলে অ্যাডেড গ্যাসটা ইনার্ট গ্যাস রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, ভলিউমটাকেও চেঞ্জ হতে দিইনি, এর মানে ইকুইলিব্রিয়াম আনএফেক্টেড থাকবে, ভলিউমকে চেঞ্জ হতে দিচ্ছি না, ইকুইলিব্রিয়াম আনএফেক্টেড থাকবে। কিন্তু যদি কনস্ট্যান্ট প্রেসার রাখি, প্রেসারটাকে কনস্ট্যান্ট করছি দিয়ে ইনার্ট গ্যাস অ্যাড করছি, প্রেসারকে কনস্ট্যান্ট রেখে যদি ইনার্ট গ্যাস অ্যাড করি, ভলিউম বাড়ছে, ভলিউম বাড়লে ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হবে, এন্ড সেই ডাইরেকশনে যাবে যে ডাইরেকশনে গেলে ভলিউম বাড়ে। তাহলে লেফটে 1 মোল, রাইটে 2 মোল গ্যাস তৈরি হয়েছে, 1 মোল PCl3, 1 মোল ক্লোরিন। তাহলে লেফটে ছিল 1 মোল গ্যাস, এখানে ছিল 1 মোল গ্যাস, এখানে টোটাল মোল 2। তাহলে কোন দিকে গ্যাসের মোল বেশি? RHS এ প্রোডাক্টে গ্যাসের মোল বেশি, প্রোডাক্টে গ্যাসের ভলিউম বেশি। আমি ভলিউম বাড়াচ্ছি ইনডাইরেক্টলি, প্রেসারকে কনস্ট্যান্ট রেখে ইনার্ট গ্যাস অ্যাড করছি মানে ভলিউম বাড়াচ্ছি, তার মানে রিঅ্যাকশন রাইট সাইডে শিফট করে যাবে, ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে মানে কোশ্চেনে এরকম অপশন থাকবে, তোমাকে কোন অপশনটা চুজ করতে হবে, যে PCl5 উইল বি ডিকম্পোজড, PCl5 ডিকম্পোজ হয়ে যাবে এবং ফরওয়ার্ড দিকে রিঅ্যাকশন দিতে থাকবে। PCl5 বেশি বেশি করে ডিকম্পোজ হবে এবং ফরওয়ার্ড ডাইরেকশনে রিঅ্যাকশন যেতে থাকবে। ক্লিয়ার হয়েছে বলে লাস্ট শাটেলের প্রিন্সিপাল পুরোপুরি ভাবে? নন্দিনী তোমার ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, সমাজিতা? হ্যাঁ স্যার। অদ্রিজা? অদ্রিজা? অদ্রিজা তুমি কোথায়? আচ্ছা, আমরা চলে যাচ্ছি কয়েকটা, এবার থেকে আমরা কিছু আচ্ছা নিউমেরিক্যালে যাওয়ার আগে আমরা জাস্ট একটু একটা জিনিস দেখে নিই, একটা ইকুয়েশন দেখে নিই যেটা আমাদের নিউমেরিক্যালও কাজে লাগবে। ইকুয়েশনটা বলছে গিভস ফ্রি এনার্জির সঙ্গে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রিলেশন। সেই ইকুয়েশনটা আমাদের খেয়াল রাখতে হবে যে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ ডেল্টা জি নট at standard condition is equal to -2.303 RT log of Kc। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু -2.303 RT log of Kc। যদি ডেল্টা জি নেগেটিভ হয় তাহলে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হয়, তার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kc কে পজিটিভ হতে হবে। Kc পজিটিভ, তো ডেল্টা জি নেগেটিভ, রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে। ডেল্টা জি নেগেটিভ মানে Kc পজিটিভ হতে হবে, তবে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে। আর ডেল্টা জি যদি পজিটিভ হয়ে যায়, ডেল্টা জি পজিটিভ কখন হবে? আগে একটা মাইনাস সাইন আছে, তো Kc কেও সেক্ষেত্রে নেগেটিভ হতে হবে।
কেসি নিজে নেগেটিভ, আগে একটা মাইনাস সাইন, তো মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস ডেল্টা জি ইকুয়াল টু কি, ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস 2.303 RT লগ অফ কেসি। তাহলে ডেল্টা জি পজিটিভ তখনই হবে, নন স্পন্টেনিয়াস তখনই হবে যদি কেসিটা নেগেটিভ হয়ে যায়। আর যদি ডেল্টা জি ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে কেসি হচ্ছে 1 হবে, ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, তখন রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আছে। এই তিনটে সিচুয়েশন হতে পারে। ডেল্টা জি নেগেটিভ মানে স্পন্টেনিয়াস, তার জন্য কেসি কে পজিটিভ হতে হবে। ডেল্টা জি পজিটিভ মানে নন স্পন্টেনিয়াস, কেসি কে নেগেটিভ হতে হবে। আর ডেল্টা জি 0 মানে কেসি 1 হবে, তখন রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। এই তিনটে কন্ডিশন আর ইকুয়েশনটা মনে রেখে দিচ্ছি, আমাদের নিউমেরিক্যালে কাজে লাগবে। চলো কি বলছে দেখো, ইকুয়েশনটাকে ইউজ করে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করছি। আমরা নিউমেরিক্যাল গুলো স্টার্ট করছি, অনেকগুলো নিউমেরিক্যাল পরপর দেখবো, দেখতে থাকো। ফর দ্য ওয়াটার গ্যাস রিঅ্যাকশন, এটা রিঅ্যাকশন দিয়ে দিয়েছে, ওয়াটার গ্যাস রিঅ্যাকশন, কার্বন প্লাস ওয়াটার, সেখান থেকে কার্বন মনোক্সাইড এবং কার্বন মনোক্সাইড প্লাস H2 হবে, ঠিক আছে, এটা অক্সিজেনটা হবে না, হাইড্রোজেন। ওয়াটার গ্যাস রিঅ্যাকশনে এই মিক্সচারটাকে বলে ওয়াটার গ্যাস, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিক্সচারটাকে বলে ওয়াটার গ্যাস। সো কি বলছে, কার্বন প্লাস ওয়াটার, সেখান থেকে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, এই রিঅ্যাকশনটাকে বলে ওয়াটার গ্যাস রিঅ্যাকশন। কেন? এই মিক্সচারটাকেই বলে ওয়াটার গ্যাস। বেসিক্যালি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের 1:1 মিক্সচারকে বলে ওয়াটার গ্যাস। 1 মোল কার্বন মনোক্সাইড এবং 1 মোল হাইড্রোজেনের 1:1 মিক্সচারটাকে বলে ওয়াটার গ্যাস। সেই ওয়াটার গ্যাসের স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি ফর দ্য রিঅ্যাকশন অ্যাট 1000 কেলভিন। 1000 কেলভিনে ডেল্টা জির ভ্যালুটা দেওয়া আছে। gives free energy change for the reaction at 1000 Kelvin is minus 8.1 kilojoule per mole. Calculate its equilibrium constant. So basically কি দেওয়া আছে, ডেল্টা জি নটটা দেওয়া আছে, ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু মাইনাস 8.1 কিলোজুল পার মোল, এটা দেওয়া আছে কারণ হচ্ছে গিভস ফ্রি এনার্জি চেঞ্জটাই দেওয়া আছে, গিভস ফ্রি এনার্জিটা মাইনাস 8.1 কিলোজুল পার মোল। সো কিলোজুলটাকে প্রথমে তো আমাকে জুলে আনতে হবে, কারণ কিলোজুলটা না তো এসআই ইউনিট না তো সিজিএস ইউনিট, আমাকে সবটাকে যদি এসআই ইউনিটে আনতে হয় তো জুলে আনতে হবে। সো মাইনাস 8.1 ইন্টু 10⁻³ জুল পার মোল আমি করলাম, অর্থাৎ আমি কিলোজুলটাকে প্রথমে জুলে নিয়ে এলাম, এসআই ইউনিটে নিয়ে এলাম। এটা দিয়ে দিয়েছে কোশ্চেন আমাকে। আর কত, আর এরও এসআই ইউনিটের ভ্যালুটা এখন বসাতে হবে। এসআই ইউনিট আর হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যার ভ্যালুটা হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যেহেতু আর এর ভ্যালু জুল ইউনিটে বসাচ্ছি, দ্যাট ইজ এসআই ইউনিট, তাই ডেল্টা জি নট কেও জুল ইউনিটে নিয়ে এলাম ফ্রম দ্য কিলোজুল ইউনিট। আর হয়ে গেছে টি কত বলে দিয়েছে, 1000 কেলভিন টি বলে দিয়েছে, তাহলে এখানে 1000 কেলভিন, তাহলে সব বলে দিয়েছে, ডেল্টা জি গিভেন, আর গিভেন, টি গিভেন, লগ কেসি বার করতে হবে, সেখান থেকে কেসিতে আসার চেষ্টা করতে হবে, লগ কেসি বার করে কেসিতে আসার চেষ্টা করতে হবে। তার মানে আমরা বলতে পারি লগ কেসি যেটা বার করতে দিয়েছে ইজ ইকুয়াল টু হচ্ছে লগ কেসি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি নট বাই 2.303 ইন্টু 8.314 ইন্টু 1000। আচ্ছা ডেল্টা জি নটের জায়গা তো তার ভ্যালুটা বসিয়ে দিই, ডেল্টা জি নট হচ্ছে মাইনাস 8.1 ইন্টু 10⁻³ সবগুলো ভ্যালু বসিয়ে দিয়েছি, এখান থেকে কেসি বার করতে হবে, দ্যাট ইজ লগ কেসি ইজ ইকুয়াল টু মাইনাস 8.1 ইন্টু, মানে লগ কেসিটা কি হলো, লগ কেসি এখান থেকে কি বেরোচ্ছে দেখে নি, লগ কেসি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি নট ডিভাইডেড বাই 2.303 আর টি, এটাই লগ কেসি বেরোচ্ছে, তাই তো। জাস্ট সিম্পলিফাইড, ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস 2.303 আর টি লগ কেসি, তাহলে লগ কেসি কি হচ্ছে, সবটাকে ডিভাইড করে দিয়েছি, দ্যাট ইজ ডেল্টা জি ডিভাইডেড বাই মাইনাস 2.303 আর টি, সেই ভ্যালুগুলোই বসিয়ে দিয়েছি। তাহলে লগ কেসি থাকছে হচ্ছে ডেল্টা জির ভ্যালু পুট করেছি, 2.303 পুট করেছি, আর পুট করেছি, টি পুট করেছি। সো ক্লিয়ারলি এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 10⁻³ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, উপরে আছে মাইনাস 8.1 মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাচ্ছে, উপরেও আছে ডেল্টা জি হচ্ছে মাইনাস 8.1, আগেও একটা মাইনাস আছে,
মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে গেল, তাহলে এটা দাঁড়াচ্ছে 8.1, এটা দাঁড়াচ্ছে 2.303 ইন্টু 8.314। তো এখান থেকে একটু গুণটুন করতে হবে, দিয়ে লগ কেসিটা বার করার চেষ্টা করতে হবে। লগ কেসি থেকে কেসি বেরোবে তখনই লগের ভ্যালু যদি কোয়েশ্চেনে দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে, কোয়েশ্চেনে লগের ভ্যালু দিয়ে দেওয়া থাকবে তবেই গিয়ে তুমি লগ কেসি বার করতে পারবে। আর যদি লগ কেসি না দেওয়া থাকে তাহলে ডেটাটা ফ্রেন্ডলি ডেটা থাকবে, ডেটাটা এমন ডেটা থাকবে যেটাতে করে লগ অপারেশনটা ইজিলি করা যায়, ঠিক আছে। হয় ডেটা ফ্রেন্ডলি ডেটা থাকবে যেখানে লগ অপারেশন করা যাবে, অথবা লগের পার্টিকুলার কিছু ভ্যালু যেটা হয়তো তোমার লাগতে চলেছে সেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। যদি মাইনাস পয়েন্ট কত বেরোচ্ছে, এটা 0.423, এখান থেকে কেসি বার করা পসিবল নয় অ্যাকচুয়ালি এখান থেকে উইদাউট ক্যালকুলেটর। তো আইদার ডেটা ফ্রেন্ডলি ডেটা থাকবে যেখান থেকে তুমি বার করতে পারবে, ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করে না হয় এই পার্টটা না হয় তুমি ক্যালকুলেশন চাইলে করেও নিতে পারবে যে ঠিক আছে এক্সাম হলে। আর যদি দেখো যে ডেটাও ফ্রেন্ডলি নয় তার সঙ্গে আবার লগের ভ্যালুও দেওয়া নেই, ওই প্রবলেমকে ওই মোমেন্টে স্কিপ করে যাবে। কারণ এক্সাম হলে জরুরি নয় সব প্রবলেমকে আনসার করে আসা, এক্সাম হলে জরুরি কারেক্ট আনসার করে আসা। কারণ নেগেটিভ মার্কিং আছে, টাইম ওয়েস্টের ব্যাপার আছে, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। তুমি অ্যাপারেন্টলি দেখে ফিল করছো যে এখান থেকে আনসার করা মানে লগের ভ্যালু দেওয়া নেই, ডেটাগুলো ফ্রেন্ডলি নয়, ওই কোশ্চেনকে স্কিপ করে যেতে হবে। কারণ ওই কোশ্চেনের লগের ভ্যালু তুমি যদি তারপরে যদি মানে হয়তো লগটা তুমি জানো, লগটা হয়তো পারো, কিন্তু তারপরেও তার সলভ করতে যে টাইমটা যাবে ওই টাইমটা দেওয়া যাবে না একটা প্রবলেমের জন্য। একটা প্রবলেমের জন্য 5-10 মিনিট করে টাইম দেবে, এটা দেওয়া যাবে না। তার জন্য ওই প্রবলেমকে তখনকার মতন স্কিপ করে যেতে হবে। সমস্ত প্রবলেম সলভ করার পরে যদি টাইম বেঁচে থাকে তখন আবার ওই প্রবলেম ব্যাক করার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় লগের ডেটাও দেওয়া নেই, অ্যাট দ্য সেম টাইম তোমার ডেটাগুলো ফ্রেন্ডলি নয়, তাহলে সেই প্রবলেমকে ওই মোমেন্টে স্কিপ করে যাবে, একদম স্ট্রেট স্কিপ করে যাবে। কারণ ওই প্রবলেমটা সলভ করতে গেলে তোমার 10 মিনিট 15 মিনিট অব্দি লেগে যেতে পারে। এক্সাম হলে একটা প্রবলেমের জন্য 10 মিনিট মানে ডেডলি ডিসিশন, সেটা একদমই নেবে না, প্রবলেমকে স্ট্রেট স্কিপ করবে, নেক্সট প্রবলেমে মুভ করে যাবে। লাস্টে টাইম থাকবে তখন আবার ফিরে আসবে, অবভিয়াসলি দেখবে লাস্টে আর টাইম নেই। এবং ওই তখন বুঝতে পারবে, লাস্ট অব্দি যদি যেতে পারো তখন বুঝতে পারবে যে ওই প্রবলেমটাকে যে ওই মোমেন্টে স্কিপ করেছিলে এটা কতটা ইন্টেলিজেন্ট ডিসিশন ছিল। কারণ ওই প্রবলেমটা যদি তোমার 10 মিনিট নিয়ে নিত তাহলে লাস্টের দিকে হতে পারে অনেক ইজি প্রবলেম তোমার মিস হয়ে যেত। এক্সাম হলটা বোধ হজম করার জায়গা নয়। তো বিয়ে বাড়িতে গিয়ে সব খাবার খেয়ে বদ হজম করার কোনো মানে নেই, যেটুকু খেতে হবে হজম করে খেতে হবে, যাতে প্রত্যেকটা খাবারকে টেস্টফুলি এনজয় করে খেতে পারো। এটা হচ্ছে এক্সাম হলের মানে রুল বলতে পারো। এক্সাম হলের রুলটা মাথায় রাখতে হবে সবসময়, যে শিখছি প্র্যাকটিস করছি যে সবই ঠিক আছে, সব জেনে গেছি সব বুঝে গেছি, কিন্তু তারপরও এক্সাম হলের একটা রুল আছে। এক্সাম হলের রুল হচ্ছে ম্যাক্সিমাম মার্কস স্কোর করতে হবে। ম্যাক্সিমাম মার্কস স্কোর করার একটাই উপায়, ইজি প্রবলেমকে সলভ করো, ডিফিকাল্ট প্রবলেমকে স্কিপ করো। কারণ কেউ কোনোদিনও ফুল আনসার করে আসতে পারেনি আর পারবেও না, কিছু 2-4-5টা কোয়েশ্চেন বাদ যাবেই। তো সেই অবস্থাতে ইজি প্রবলেমকে তুমি শিওর করো, ডিফিকাল্ট প্রবলেমকে স্কিপ করো। কোন বলটাকে কোনো ক্রিকেটার কোনোদিন সব বলে 6 মারতে যায় না, সব বলে 4 মারতে যায় না, লুজ বলের ওয়েট করে, লুজ বলে 4 বা 6 রান করে, ডিফিকাল্ট বল এলে, ইয়র্কার এলে, বাউন্সার এলে হয় ডাক করে নয় ডিফেন্ড করে অথবা ছেড়ে দেয়। সব বল 6 মারার বল নয়। কোন একজন ফুটবল আসে সব শটে গোলে শট করে না, কখনো পাস দেয়, কখনো ব্যাক পাসও দেয়, কখনো ব্যাক পাস দিয়ে দেয়, কখনো পাস দিয়ে দেয়। গোলের সামনে এসে গেছে, হয়তো গোলে শট করার স্কোপ ছিল, স্টিল গোলটাকে এনশিওর করার জন্য সে হয়তো পাস করে দিয়েছে, কারণ একটু হয়তো রিস্ক লেগেছিল তার, যেখান থেকে আমি যদি শট নিই গোল নাও হতে পারে। তাই সে হয়তো চান্স ছিল, নিজের নামে গোল করার চান্স ছিল, নিজের ক্রেডিট নেওয়ার চান্স ছিল, কিন্তু রিস্কটাকে না নিয়ে সে গোলটাকে এনশিওর করতে গেছে, নিজের ক্রেডিটের থেকে গোলটাকে এনশিওর করার জন্য সে পাশের জনকে পাস দিয়ে দিয়েছে, যেখান থেকে গোলটা হয়তো শিওর শট হয়ে যাবে। ক্রিকেটার অনেক সময় বলকে ছেড়ে দিচ্ছে, ফুটবলার শটকে স্কিপ করছে, এর কারণ আর কিচ্ছু নেই, একটাই সিচুয়েশন, সেটা হচ্ছে সবকিছু করতে গিয়ে ভুল হয়ে গিয়ে আউট হয়ে আসার কোনো মানে নেই। যেটা করতে হবে একদম ঠিকভাবে করে আসতে হবে। যতটা করবে, তুমি যদি 80% ঠিকভাবে আনসার করে আসো তোমার এমনি সিলেকশন গ্যারান্টেড থাকবে। কিন্তু তুমি 100% আনসার করলে তার মধ্যে 40% ভুল হয়ে গেল, এখানে কোনো চান্সই নেই তোমার সিলেকশন। ঠিক আছে, সেই জন্য এই ধরনের সিচুয়েশনে জাজ করবে, কুইক জাজমেন্টটা জরুরি, যে আমি প্রবলেমটাকে ধরবো না ছাড়বো, ওর পিছনে টাইম দেবো কি দেবো না, এই জাজমেন্টটা জরুরি, তার জন্য এই সিচুয়েশন গুলো দেখানো হচ্ছে। পরেরটা কি বলছে দেখো,
পরেরটা বলছে 1 মোল অফ ওয়াটার এন্ড 1 মোল অফ কার্বন মনোক্সাইড। আচ্ছা ওয়াটার এবং কার্বন মনোক্সাইড ওকে, আর টেকেন ইন আ 10 লিটার ভেসেল। 1 মোল ওয়াটার নিয়েছি, 1 মোল কার্বন মনোক্সাইড নিয়েছি, 10 লিটার ভেসেলের মধ্যে নিয়েছি। আচ্ছা বেশ ভালো কথা। and heated to 725 কেলভিন, 725 কেলভিন অবধি হিট করেছি। at equilibrium, আচ্ছা ওয়াটার এবং কার্বন মনোক্সাইড এত এত করে ইনিশিয়ালি নিয়েছি 1 মোল করে। বেশ, ইকুইলিব্রিয়ামে 40% ওয়াটার বাই মাস, মানে যা নিয়েছিলাম তার 40%, অর্থাৎ 1 মোল নিয়েছিলাম, 1 মোলের 40% রিঅ্যাক্টস উইথ কার্বন মনোক্সাইড, তার মানে 40%, 1 মোলের 40% হবে 0.4 মোল। 0.4 মোল কার্বন মনোক্সাইড, 0.4 মোল কার্বন মনোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে গেছে। খুব ভালো কথা। অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশনটাও দিয়ে দিয়েছে, এই ইকুয়েশন অনুযায়ী রিঅ্যাক্ট করে গেছে। ক্যালকুলেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিঅ্যাকশন, আনসার বলেছে 0.44। আচ্ছা সলিউশনটা তো এখানে করেই দেওয়া আছে, কিন্তু আমি তোমাদের কেমন করে করবে সেই লজিকটা ডেভেলপ করে করে দেখাচ্ছি। দেখো কি বলেছে ইকুয়েশনটাতে, H2O plus CO, H2 plus CO2, ওকে। H2O আমার সঙ্গে করবে প্লাস CO, কোয়েশ্চেন লেখার জন্য জায়গা রেখে দাও, কোয়েশ্চেনটা বোর্ড ওয়ার্ক থেকে লিখে নেবে পরে। H2O plus CO giving H2 plus CO2 and সবকটাই গ্যাস, সবকটাই গ্যাসিয়াস কন্ডিশনে আছে। কেন? কারণ 725 এ হিট করছি, 725 এ ওয়াটারটাও গ্যাসই হয়ে যাবে। ঠিক আছে, অল আর ইন গ্যাসিয়াস রিঅ্যাকশনস। 725 কেলভিন টেম্পারেচার আছে, মানে ওয়াটার যেটা লিকুইড ফর্মে নিয়েছিলাম সেটাও গ্যাসই হয়ে যাবে আলটিমেটলি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। ইকুয়েশনে ইনিশিয়াল কি কি ছিল দেখে নি, দেখো কেমন করে করতে হবে সেটাও দেখে নাও। ইনিশিয়াল ছিল হচ্ছে, আমি একদম তলায় তলায় লিখছি, কারোর কোনো কনফিউশন হবে না। ওয়াটার বলে দিয়েছি, ইনিশিয়ালি নিয়েছিলাম 1 মোল। কার্বন মনোক্সাইড কোয়েশ্চেনে বলে দিয়েছি, ইনিশিয়ালি নিয়েছিলাম 1 মোল। ইনিশিয়ালি কোনো প্রোডাক্ট তৈরি হয়নি, প্রোডাক্ট 0 মোল আছে। ইনিশিয়ালি কোনো প্রোডাক্ট নেই, প্রোডাক্ট 0 মোল আছে। ইনিশিয়ালি 1 মোল ওয়াটার, 1 মোল কার্বন মনোক্সাইড নিয়েছিলাম। আচ্ছা ফাইনাল কত দাঁড়িয়েছে, ফাইনাল ইকুইলিব্রিয়াম যখন অ্যাচিভ হয়েছে তখন কত দাঁড়িয়েছে। আচ্ছা তখন কত দাঁড়িয়েছে আমরা দেখে নিই, যে ওয়াটারের বলে দিয়েছে, সাইডে একটা ছোট্ট ক্যালকুলেশন করে নি, বা এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন করে নি। ওয়াটার বলেছে 40% রিঅ্যাক্ট করে গেছে, তাহলে 40% অফ 1 মোল ওয়াটার এটা রিঅ্যাক্ট করে গেছে। এটার মানে কতটা মোল রিঅ্যাক্ট করে গেছে, 1 into 40%, এত মোল ওয়াটার রিঅ্যাক্ট করে গেছে, দ্যাট ইজ 0.4 মোল ওয়াটার রিঅ্যাক্ট করে গেছে। এইটাতে, এই ক্যালকুলেশনটাতে কারোর আশা করি বুঝতে অসুবিধা নেই। 1 মোলের 40% রিঅ্যাক্ট করে গেছে, এটা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে, তার মানে 0.4 মোল রিঅ্যাক্ট করে গেছে। এবারে একে একে দেখো, একদম লজিক্যালি যাচ্ছি। 0.4 মোল বলছে রিঅ্যাক্ট করে গেছে। ব্যালেন্সড ইকুয়েশনটা দেখো, ব্যালেন্সড ইকুয়েশন কি বলছে, 1 মোল ওয়াটার উইল রিঅ্যাক্ট উইথ 1 মোল কার্বন মনোক্সাইড টু প্রডিউস 1 মোল হাইড্রোজেন এন্ড 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এটাই ব্যালেন্সড ইকুয়েশন এট দ্য ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে যাওয়ার পরে এটাই ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে 1 মোল ওয়াটারের সঙ্গে কত মোল কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করে, 1 মোল। তাহলে 0.4 মোল ওয়াটারের সঙ্গে কত মোল কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করবে, 0.4 মোল। তার মানে রিঅ্যাক্ট করে গেছে 0.4 মোল, যেটা রিঅ্যাক্ট করে গেছে ওটাকে আমরা মাইনাস করে লিখলাম, এতটা করে রিঅ্যাক্ট করে গেছে। তাহলে রিমেনিং কতটা, 1 minus 0.4, 1 minus 0.4, এটা হচ্ছে রিমেনিং, দ্যাট ইজ 0.6 মোল করে রিমেনিং। একদম স্টয়কিওমেট্রি লাগিয়েছি। 1 মোলের সঙ্গে 1 মোল রিঅ্যাক্ট করে, তাহলে 0.4 মোল বলেছে রিঅ্যাক্ট করে গেছে, তো 0.4 এর সঙ্গে 0.4 এ রিঅ্যাক্ট করবে, তাহলে রিমেনিং 0.6 আর 0.6, 1 minus 0.4, 1 minus 0.4, এটা রিমেনিং অ্যাট ইকুইলিব্রিয়াম। আচ্ছা তৈরি কতটা হচ্ছে এবার দেখবো। 1 মোল ওয়াটার থেকে, যেহেতু ওয়াটারের ডেটা দেওয়া আছে, ওয়াটারটাই তো 40% রিঅ্যাক্ট করে গেছে, এই ডেটাটা দেওয়া আছে, তাই সবটাই ওয়াটারের রেসপেক্টেই করতে হবে। 1 মোল ওয়াটার রিঅ্যাক্ট করলে 1 মোল হাইড্রোজেন 1 মোল CO2 তৈরি হয়, তাহলে 0.4 মোল ওয়াটার রিঅ্যাক্ট করলে 0.4 মোল হাইড্রোজেন এন্ড 0.4 মোল কার্বন মনোক্সাইড তৈরি হবে। এই ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনে কার কোন ডাউট আছে এখানে বলবে।
সবটাকে ওয়াটার ধরে করেছি কারণ ওয়াটারটারই ডেটা দেওয়া ছিল 1 মোলের 40% রিঅ্যাক্ট করে গেছে, এই ডেটাটা দেওয়া ছিল। তাহলে 1 মোলে 40% মানে 0.4 মোল রিঅ্যাক্ট করে গেছে, তার মানে রিমেনিং 0.6। 1 মোলের সঙ্গে 1 মোল সিও রিঅ্যাক্ট করে, তাহলে ওরও 0.4 রিঅ্যাক্ট করে গেছে, রিমেনিং ওরও 0.6। আচ্ছা 1 মোল ওয়াটার থেকে 1 মোল H2 তৈরি হয়, তাহলে 0.4 থেকে 0.4 তৈরি হয়েছে। 1 মোল ওয়াটার থেকে 1 মোল CO2 তৈরি হয়, তাহলে 0.4 থেকে 0.4 তৈরি হয়েছে। ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার ক্লিয়ার। কোশ্চেনে একবার দেখে নি ভেসেলটার ভলিউম কত দেওয়া ছিল, 10 লিটার। তাহলে ভলিউম যদি দেওয়া থাকে তাহলে কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম অবস্থায় কনসেন্ট্রেশন কত হবে, 0.6 মোল বাই 10 লিটার, দ্যাট ইজ মোল পার লিটারে বেরোচ্ছে। মোল পার লিটারে কনসেন্ট্রেশন অফ ওয়াটার অ্যাট ইকুইলিব্রিয়াম 0.6 বাই 10, কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন অফ 0.6 বাই 10, কারণ 10 লিটার ভলিউমের মধ্যেই যা কিছু হওয়া সেসব হচ্ছে। 10 লিটার ভলিউমের মধ্যেই 0.6 মোল পড়ে আছে, 10 লিটার ভলিউমের মধ্যেই এরও 0.6 মোল পড়ে আছে, আর 10 লিটার ভলিউমের মধ্যেই ওরও 0.4 মোল তৈরি হয়েছে, 10 লিটার ভলিউমের মধ্যেই আরেকজনেরও 0.4 মোল তৈরি হয়েছে। তাহলে সব কটার ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন পেয়ে গেলাম 0.6 বাই 10 মোল, 0.6 বাই 10 মোল, 0.4 বাই 10 মোল এন্ড 0.4 বাই 10 মোল পার লিটার। মোল পার লিটার ইউনিটে আমি পেয়ে গেলাম এদের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। আমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে বলেছে। দেখো অ্যাপারেন্টলি মনে হতে পারে যে অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, কিন্তু কত ইজি হয়ে যাবে দেখো। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kc ইজ ইকুয়াল টু কি আগের দিনকে লিখেছিলাম, প্রোডাক্ট গুলোর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তাদের স্টয়কিওমেট্রি, দ্যাট ইজ হাইড্রোজেনের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 ইনটু কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট গুলোর কনসেন্ট্রেশন মোলার কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তাদের স্টয়কিওমেট্রি। ওয়াটারের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 এন্ড কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, সবকটার ভ্যালু তো দেওয়াই আছে, পেয়ে গেছি। হাইড্রোজেনের কত 0.4 বাই 10, কার্বন ডাই অক্সাইড 0.4 বাই 10, ওয়াটার 0.6 বাই 10 এন্ড কার্বন মনোক্সাইডও 1.6 বাই 10। তো ভ্যালু পুট করে দাও, 0.4 by 10 into 0.4 by 10 divided by 0.6 by 10 into 0.6 by 10, সব 10 10 তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকে কি 0.4 into 0.4 by 0.6 into 0.6, কারণ 10 10 ক্যান্সেল আউট হয়ে গেছে। আচ্ছা তাহলে সবকটাকে তাহলে পড়ে থাকে 4 into 4 by 6 into 6, উপরেও 100 দিয়ে মাল্টিপ্লাই করো, নিচেও 100 দিয়ে মাল্টিপ্লাই করো, উপরে নিচে 100 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পড়ে থাকে 4 into 4 by 6 into 6, 0.44 आंसर আসবে। that is 16 by 24, 16 by 36, তো 4 by 9, 4 by 9 মানে 0.4, 4 by 9 এ আসবে, that means 0.4। সো কিন্তু বিশাল ডিফিকাল্ট প্রবলেম ছিল না, দেখে নাও একবার কি করে হয়েছে। এবারে একবার এখানে করে দেওয়া আছে, পুরোটা চোখ বুলিয়ে নাও, লজিকটা লিখে এখানে সেইভাবে করে দেওয়া নেই যেভাবে আমি দেখালাম, জাস্ট লজিকটা এখানে এক্সপ্লেন করে দিয়েছে। লাস্টে কেসির ভ্যালু দেখো পুট করেছে, কেসির ভ্যালু এখানেই পুট করেছিল 0.4 by 10 into 0.4 by 10 divided by 0.6 by 10 into 0.6 by 10, আর যে লজিকটাতে তোমাকে আমি চার্ট বানিয়ে দেখালাম ওই লজিকটা এখানে লেখা আছে যে ওয়াটার রিঅ্যাক্ট করে গেছে 0.4 মোল, এই যে 0.4 মোল ওয়াটার রিঅ্যাক্ট করে গেছে, তাহলে ওয়াটার পড়ে আছে 0.6 মোল। তারপরে এখানে লজিকটা দিয়েছে যে কার্বন মনোক্সাইডও 1.6 মোলে রিঅ্যাক্ট করবে, 0.4 মোলে রিঅ্যাক্ট করবে, এই যে therefore এই যে 0.4 মোল অফ ওয়াটার উইল রিঅ্যাক্ট উইথ 0.4 মোল অফ কার্বন মনোক্সাইড, যে লজিকটা তোমাকে বললাম ওটাই দিয়েছে, টু প্রোডিউস 0.4 মোল অফ হাইড্রোজেন এন্ড 0.4 মোল অফ কার্বন ডাই অক্সাইড। এটাই হচ্ছে যে লজিকটা তোমাকে চার্টে দেখালাম, ওটা এখানে লিখে দিয়েছে যে একজন যেহেতু 0.4 রিঅ্যাক্ট করছে, তাহলে 1 মোলের সঙ্গে 1 মোল রিঅ্যাক্ট করে, তাহলে 0.4 এর সঙ্গে 0.4 রিঅ্যাক্ট করবে, 1 মোল আর 1 মোল রিঅ্যাক্ট করে 1 মোল আর 1 মোল প্রোডিউস করে, তাহলে 0.4 আর 0.4 রিঅ্যাক্ট করে 0.4 আর 0.4ই তৈরি করে, তাহলে এখানে পড়ে থাকবে 0.6, ওখানে তৈরি হচ্ছে 0.4। এই লজিকটা যেটা চার্টের মাধ্যমে দেখালাম এখানে এটা ডেসক্রিপশন করে লিখে দিয়েছে। মেন স্টেটমেন্টটা বলছে দেখো 0.4 mol water will react with 0.4 mol of carbon monoxide to produce 0.4 mol of hydrogen and 0.4 mol of CO2, সেই ব্যাপারটা বুঝে নিতে হবে, ভ্যালু পুট করতে হবে, ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। পরেরটা দেখো কি বলছে, 1 mol of nitrogen is mixed with 3 mol of hydrogen, 1 mol of nitrogen is mixed with 3 mol of hydrogen,
মানে অ্যামোনিয়ার গল্প বলতে চলেছে ইন আ 4 লিটার কন্টেনার। তাহলে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন নিয়েছি, এরা কিন্তু ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন নয়, এরা ইনিশিয়াল কনসেন্ট্রেশন। কন্টেনারটা হচ্ছে 4 লিটার, অর্থাৎ যাই হোক না কেন ডিভাইডেড বাই 4 করে দিতে হবে কনসেন্ট্রেশন পাওয়ার জন্য। 0.25% অফ নাইট্রোজেন ইজ কনভার্টেড ইনটু অ্যামোনিয়া, আগেরটার মতনই বলছে, অর্থাৎ 1 মোল নাইট্রোজেন নিয়েছি তার 0.25% কনভার্ট হচ্ছে। 0.25% অফ 1 মোল মানে 0.25 মোল। 0.25 মোল এমন নাইট্রোজেন ইউজ হয়ে যাচ্ছে, 0.25 মোল নাইট্রোজেন ইউজ হয়ে যাচ্ছে, তাহলে 3 ইন্টু 0.25 হাইড্রোজেন ইউজ হবে আর 2 ইন্টু 0.25 অ্যামোনিয়া তৈরি হবে। সিম্পল। অল গ্যাসিয়াস, আগেরটার মতনই একদম। ইনিশিয়ালি হচ্ছে 1 মোল নিয়েছি, 3 মোল নিয়েছি, ইনিশিয়ালি এটা তৈরি হয়নি। এবার যখন তৈরি হওয়া শুরু হচ্ছে আলাদা করে দেখে নি, 1 মোল 0.25% রিঅ্যাক্ট করে যাচ্ছে। সো 0.25% অফ 1 মোল অফ নাইট্রোজেন এতটা রিঅ্যাক্ট করে যাচ্ছে, কোশ্চেনে বলে দিয়েছে, মানে 25/100 অফ 1 মোল, দ্যাট ইজ 0.25 মোল। মোল নাইট্রোজেন রিঅ্যাক্ট করে যাচ্ছে, কোশ্চেনে বলে দিয়েছে, কারণ 0.25% অফ নাইট্রোজেন ইজ কনভার্টেড, মানে এতটা রিঅ্যাক্ট করে গেল ইনটু অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেন হচ্ছে 1 মোলের 0.25%, মানে 0.25 মোল নাইট্রোজেন রিঅ্যাক্ট করে গেছে, তাহলে রিমেনিং কতটা? 1 মাইনাস 0.25 মোল রিমেনিং, 1 মাইনাস 0.25 মোল রিমেনিং, কারণ রিঅ্যাক্ট করে গেছে 0.25, তাহলে 1 মাইনাস 0.25 রিমেনিং মানে 0.75 রিমেনিং। আচ্ছা, এবারে দেখবো এখানে কতটা রিঅ্যাক্ট করেছে, এখানেও কি 0.25 রিঅ্যাক্ট করেছে? না। দেখো স্টয়কিওমেট্রি কি বলছে, 1 মোল নাইট্রোজেন যদি রিঅ্যাক্ট করে 3 মোল হাইড্রোজেন রিঅ্যাক্ট করে যায় তার সাথে, তাহলে 0.25 মোল নাইট্রোজেন রিঅ্যাক্ট করেছে, তাহলে রিঅ্যাক্ট করে যাবে 3 ইন্টু 0.25, এতটা রিঅ্যাক্ট করে যাবে, তাহলে পরে থাকবে 3 মাইনাস 3 ইন্টু 0.25। am I ক্লিয়ার? ছিল 3, রিঅ্যাক্ট করে গেছে 3 ইন্টু 0.25, তাহলে রিমেনিং হচ্ছে 3 মাইনাস 3 ইন্টু 0.25, কারণ নিয়েছিলাম 3 আর রিঅ্যাক্ট করে গেছে 3 ইন্টু 0.25, কারণ স্টয়কিওমেট্রি বলছে 1 এর সঙ্গে 3 রিঅ্যাক্ট করে, তাহলে 0.25 এর সঙ্গে 3 ইন্টু 0.25 দ্যাট ইজ 0.75 রিঅ্যাক্ট করবে। 3 থেকে 0.75 মাইনাস করলে হয় 2.25, এতটা পড়ে আছে রিমেনিং, রিঅ্যাক্ট করে গেছে 0.75, পড়ে আছে 2.25। আচ্ছা, ওদিকে প্রোডাক্ট তৈরি হয়েছে, অ্যামোনিয়া প্রোডাক্ট তৈরি হয়েছে। কেমন করে তৈরি হয়েছে? 2 মোল তৈরি হয়েছে। যেহেতু নাইট্রোজেনের ডেটা দেওয়া আছে, 0.25 মোলটা নাইট্রোজেনের ডেটা দেওয়া আছে, তাহলে 1 মোল নাইট্রোজেন রিঅ্যাক্ট করলে স্টয়কিওমেট্রি বলছে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। 0.25 রিঅ্যাক্ট করে গেছে, তাহলে তৈরি হবে 2 ইন্টু 0.25 মোল, দ্যাট ইজ 0.5 মোল। তাহলে ইকুইলিব্রিয়ামে আমরা মোল গুলো পেয়ে গেলাম। চাই আমাদের এবারে কনসেন্ট্রেশন মোল পার লিটার ইউনিটে থ্রু আউট 4 দিয়ে ডিভাইড করব, কারণ 4 লিটার ভেসেলেই পুরো ঘটনাটা ঘটছে। 0.75/4 মোল পার লিটার, এটা হবে 2.25/4 মোল পার লিটার, এটা হচ্ছে 0.5/4 মোল পার লিটার। তো সবকটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে গেছি। আমি এখন এগুলো ক্যালকুলেট করব না, কারণ আমি জানি সব 4 ক্যান্সেল আউট হতে চলেছে, তো সিম্পলিফাই করব না, জাস্ট এইভাবে রেখে দেবো। এবারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি কত হবে? কেসির এক্সপ্রেশন হচ্ছে প্রোডাক্ট, that is ammonia concentration to the power of stoichiometry whole square by reactant, that is nitrogen concentration to the power of stoichiometry 1 into another product, another reactant, hydrogen concentration to the power of stoichiometry 3। তাহলে প্রোডাক্ট কে অ্যামোনিয়া, তার কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার স্টয়কিওমেট্রি স্কয়ার, কারণ 2 অ্যামোনিয়া তৈরি হচ্ছে, রিঅ্যাক্ট্যান্ট নাইট্রোজেন তার কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার স্টয়কিওমেট্রি 1 and reactant hydrogen to the power of stoichiometry 3। সেইভাবে কেসির এক্সপ্রেশন লিখে ভ্যালু জাস্ট পুট করে দাও। অ্যামোনিয়া কতটা তৈরি হলো বলো?
0.5/4, 0.5/4 হোল স্কোয়ার বাই নাইট্রোজেন কতটা রয়ে গেছে বলো? নাইট্রোজেন রয়ে গেছে 0.75/4, 0.75/4, আর হাইড্রোজেন 2.25/4 হোল কিউব। সেটাকে সিম্পলিফাই করতে হবে, ইউ উইল গেট দ্য কেসি। তাহলে 0.5 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 4 ইন্টু 4 ইন্টু এটাকে উপরে নিয়ে যাচ্ছি 4 ইন্টু 4 কিউব, 4 ইন্টু 4 কিউব ডিভাইডেড বাই 0.75 ইন্টু 2.25 এর আবার কিউব, 2.25, 2.25, 2.25। সেটাকে সিম্পলিফাই করতে হবে। 0.5 এর হোল স্কোয়ার বাই 4 এর স্কোয়ার ইন্টু এখান থেকে ডিনোমিনেটরকে উপরে চলে গেল, নিউমারেটরে চলে গেল, দ্যাট ইজ 4 ইন্টু আবার 4 কিউব ডিভাইডেড বাই 0.75 ইন্টু 2.25 এর হোল কিউব। সিম্পলিফাই করে ফেলো এটাকে। এটা হয়ে গেল 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ইন্টু 4 ইন্টু 100, 0.5 গুলোকে পয়েন্টগুলোকে উঠালাম, তাই ডিভাইডেড বাই 100 করলাম, ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 0.47 আসছে आंसर, ডিভাইডেড বাই, আচ্ছা এখানে আসছে 75 ইন্টু 2.25 মানে 225 ইন্টু 225 ইন্টু 225 এন্ড সবকটার উপরে 100 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100, চারটে পয়েন্টকে সরানোর জন্য। তাহলে নিচে ছিল এখানে চারটে পয়েন্ট, তাকে সরানোর জন্য উপরে চারটে 100 এসছে, এখানে ছিল দুটো পয়েন্ট, তাকে সরানোর জন্য নিচে দুটো 10 এসছে, বেসিক্যালি দুটো 10 মানে একটা 100 এসছে। তাহলে এবারে ক্যান্সেল আউট করো, 4 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, একটা 100 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 4 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, একটা 100 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে বাকিটাকে এবারে এইখানটা করে ফেলো। 5 এটা কত? 5 হলে 25, তাই তো? না, 5 হলে 15, 15 এখানটা 15 থাকছে, আর এখানে আবার একটা 5 যদি চলে যায় তাহলে এখানটা 3 হয়ে যাচ্ছে। তাহলে 225 225 225 ইন্টু 3। এবারে 100 গুলো আছে, 100 গুলোকে তুমি যদি করে দাও, সিম্পলিফাইতে ইউজ করে দাও, তাহলে দেখো ছোট হয়ে যাবে। 25 দিয়ে যাচ্ছি, ঠিক আছে? 25 4 এ 100, আর 25 9 এ 225, আবার 25 4 এ 100, 25 9 225, 25 4 এ 100, 25 9 225। তাহলে কি দাঁড়াচ্ছে? ওপরে আছে 4 ইন্টু 4 একটা পড়ে আছে, আর এখানে 4 4 4 অর্থাৎ 4 টু দি পাওয়ার 5, ওপরে যাচ্ছে 4 টু দি পাওয়ার 5, আর নিচে যাচ্ছে এই যে একটা 4 4 আর এখানে তিনটে 4 তৈরি হলো, 4 টু দি পাওয়ার 5, আর নিচে যাচ্ছে এখানে একটা 3 আর এখানে 3 স্কয়ার 3 স্কয়ার 3 স্কয়ার, মানে 3 টু দি পাওয়ার 2 2 2 6 7 বাই 3 টু দি পাওয়ার 7। এবারে এটা সিম্পলিফাই করে নাও, 4 টু দি পাওয়ার 5 বাই 3 টু দি পাওয়ার 7, এটাকে সিম্পলিফাই করতে হবে। 4 টু দি পাওয়ার 5 মানে কত? 4 ইনটু কত হচ্ছে? 4 টু দি পাওয়ার 5 মানে বলছে 1024, আর 3 টু দি পাওয়ার 7 মানে দেখো কত। এখানে আর সিম্পলিফাই করার জায়গা নেই, বলছে 1024 ডিভাইডেড বাই 2187, ওটাকে সিম্পলিফাই করলে 0.5 এর আশেপাশে কিছু একটা आंसर আসবে। সো ম্যাক্সিমাম সিম্পলিফাইটা আমরা উইদাউট ক্যালকুলেটর করলাম, লাস্টে একটু ক্যালকুলেশন করতে হবে যেটা ম্যানেজেবল ক্যালকুলেশন। সিম্পল ভাগের ব্যাপার আছে, 4 ইনটু 4 ইনটু 4 ইনটু 4 ইনটু 4, 5টা 4 কে মাল্টিপ্লাই করো আর 7টা 3 কে মাল্টিপ্লাই করো, দিয়ে ডিভাইড করে দাও, সিম্পল এই ব্যাপারটা। সো ওটা আরামসে করে দেওয়া যাবে। তো প্রবলেমটাকে সিম্পলিফাই করে দিলাম, অনেক বড় ডেটা ছিল, সেটাকে এরকম ভাবে আমরা সিম্পলিফাই করে দিতে পারি, কেসির ভ্যালুটা পুট করতে পারি। আনসার কত এসেছে তাতে ফাইনালি? 0.46। 0.46 তো আসার কথা নয়, বলছে যে এরকম আসবে। ক্যালকুলেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে ক্যালকুলেশনে কি কোথাও ভুল হলো? দেখো কত আসবে এখানে, দেখো কিরকম করে করবে, করতে গিয়ে কোথাও যদি দেখো ভুল হচ্ছে তাহলে বলবে, আনসারও ভুল থাকতে পারে,
ভুল ভুল হওয়ার কথা না। 0.5/4 এর হোল স্কোয়ার বাই 0.75/4 ইন্টু 2.25/4 এর হোল কিউব। হাইড্রোজেন কি ঠিকঠাক বসেছি তো? কোশ্চেনে বলেছে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, ঠিকই নিয়েছি। 1 মোল 3 মোল, তাহলে 1 মোল থেকে 0.25 বেরিয়ে গেছে, আর 3 মোল থেকে তাহলে বেরিয়ে যাচ্ছে কত? 3 ইন্টু 0.25। 3 ইন্টু 0.25 যদি বেরিয়ে যায় 3 ইন্টু 0.25, কারণ 3 মোল বেরোচ্ছে, তাহলে 0.25 এর সঙ্গে বেরোবে 3 ইন্টু 0.25, তাহলে পরে থাকবে 3 মাইনাস 3 ইন্টু 0.25। 3 ইন্টু 0.25 মানে 0.75, তাই তো? 3 মাইনাস 0.75 মানে 2.25, ঠিকই আছে। আর এখানে পড়ে থাকবে 0.75, এটাও ঠিক আছে। 0.75/4 এটা পড়ে আছে, ওটাতে 2.25/4 এটা পড়ে আছে, ওটাতে 0.5 তৈরি হয়েছে, 0.25 ইন্টু 2 দ্যাট ইজ 0.5 তৈরি হয়েছে বাই 4, এটাও ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনে কোথাও একটু গন্ডগোল হয়েছে, দেখতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া স্কোয়ার, অ্যামোনিয়া মানে 0.5/4 এর স্কোয়ার ডিভাইডেড বাই 0.75/4 ইন্টু 2.25/4 এর হোল কিউব। ক্যালকুলেশনে এতদূর অব্দি তো ঠিক আছে। আনসারটা ভুল থাকতে পারে, ডাইরেক্টলি এটা পুট করে দেখতে কত হচ্ছে, একদম ডাইরেক্ট এই ভ্যালুটা পুট করে 0.5/4 তার হোল স্কোয়ার, আর নিচে এইটাকে ডাইরেক্টলি সিম্পলিফাই কর, দেখি কত, ডাইরেক্টলি ক্যালকুলেটর পুট কর, দেখি কত হচ্ছে। ডাইরেক্টলি পুট করে একবার দেখ। দেখো পরের প্রবলেমটাতে আমরা চলে এসেছি। নেক্সট এই প্রবলেমটা কি বলছে দেখো, এটাতে খুবই অল্প ডেটা দিয়ে দিয়েছে, কেপি বার করতে বলেছে। প্রবলেমটা কি বলছে দেখো, বলছে PCl5 is 47.1% dissociated at 18 degree centigrade। PCl5 হচ্ছে 47, PCl5 আছে PCl5 47.1% dissociated হয়েছে at 80 degree centigrade and 1 atmosphere pressure। Calculate the value of Kp, Kp এর ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা ডিসোসিয়েটেড হয়েছে কোন ইকুয়েশনে সেটা অবধি দিয়ে দেয়নি, তাহলে আমাকে এটা জানতে হবে যে PCl5 যখন ডিসোসিয়েটেড হয় তাহলে PCl5 থেকে PCl3 প্লাস Cl2 তৈরি হয়। ডিসোসিয়েট যখন হয় তখন PCl5 থেকে PCl3 প্লাস Cl2 তৈরি হয়, আমাকে এটা কিন্তু জেনে রাখতে হবে। এবারে এই ডিসোসিয়েশনে বলেছে PCl5 47.1% ডিসোসিয়েট হয়ে গেছে, মানে আমি ধরে নিচ্ছি যে 1 মোল PCl5 নিয়ে স্টার্ট করেছিলাম, আমি এটা ইনিশিয়ালি অ্যাজিউম করলাম, জাস্ট আগেরটার মতনই এগোবো। ইনিশিয়ালি অ্যাজিউম করলাম যে আমি এটার 1 মোল ছিল, 100 মোল ছিল ধরে নিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই। 1 মোল ধরে নিয়ে করছি, 1 মোলের 47.1% ডিসোসিয়েট করে গেছে, তাহলে 47.1% অফ 1 মোল এতটা ডিসোসিয়েট করে গেছে। তার মানে কতটা ডিসোসিয়েট করে গেছে? 47.1 ডিভাইডেড বাই 100 ইন্টু 1 মোল এতটা ডিসোসিয়েট করে গেছে, দ্যাট ইজ 0.471, তাই তো? 0.471 ডিসোসিয়েট করে গেছে। তাহলে যেটা ডিসোসিয়েট করে গেছে ইনিশিয়ালি এটা কিছু ছিল না। আচ্ছা চেঞ্জ কতটা হয়েছে, একটা এক্সট্রা স্টেপ করে দেখিয়ে দিচ্ছি চেঞ্জ কতটা। ডিসোসিয়েট করে গেছে 0.471 মোল, তাই মাইনাস করে ওটা লিখলাম। আর তৈরি হয়েছে তার জন্য এখানে 1 মোল PCl5 ডিসোসিয়েট করলে 1 মোল PCl3 আর 1 মোল Cl2 তৈরি হয়, তাহলে 0.471 মোল ডিসোসিয়েট করলে 0.471 মোল PCl3 এবং 0.471 মোল ক্লোরিন গ্যাস তৈরি হবে। যেটা যেটা তৈরি হচ্ছে সেটাকে প্লাস করে লিখেছি, এতটা এতটা করে তৈরি হচ্ছে আর এতটা ডিসোসিয়েট করে গেছে। তাহলে ইকুইলিব্রিয়ামে এটা চেঞ্জ হলো, চেঞ্জ কতটা? এবার ইকুইলিব্রিয়ামে তাহলে কতটা পড়ে থাকবে? 1 মাইনাস 0.471 মোল এতটা পড়ে থাকবে, এটা 0.471 মোল যা তৈরি হয়েছে তাই পড়ে থাকবে, এটাও 0.471 মোল যা তৈরি হয়েছে তাই পড়ে থাকবে। কিন্তু এখানে কেপি বার করতে বলেছে। আচ্ছা কেপি বার করার জন্য কি করতে হবে আমাদের? কেপির ইকুয়েশনে আমরা জানি কেপির ইকুয়েশনটা কেমন করে বেরোবে, কেপি ইজ ইকুয়াল টু, আমরা কেসি আর কেপির একটা রিলেশন জানতাম, সেইটা কি, সেই রিলেশনটা কি কে বলবে? আচ্ছা টোটাল প্রেসার বলে দিয়েছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, টোটাল প্রেসার, তাহলে এখানে পার্শিয়াল প্রেসার থেকে আসতে হবে। পার্শিয়াল প্রেসার মানে মোল ফ্র্যাকশন বার করতে হবে, ওকে গট ইট।
তাহলে দেখো কেমন করে রিয়াকশনটা হবে। আমাকে কি বার করতে হবে সেটাকে দেখে নি। কেপি বার করতে হবে। কেপি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসারের রেসপেক্টে আসবে পার্শিয়াল প্রেসার অফ PCl3 টু দি পাওয়ার 1 ইনটু পার্শিয়াল প্রেসার অফ Cl2 গ্যাস টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ PCl5 গ্যাস টু দি পাওয়ার 1। কারণ পার্শিয়াল প্রেসারের রেসপেক্টে আসবে সবগুলোরই টু দি পাওয়ারে 1 করে যাবে। পার্শিয়াল প্রেসারের ডেটা কি আমরা পেলাম? আমরা মোলের ডেটা পেয়েছি। আমরা মোলের ডেটা পেয়েছি, পার্শিয়াল প্রেসারে আসতে হবে, ডাল্টনস ল অ্যাপ্লাই করতে হবে মোল ফ্র্যাকশনের থ্রু দিয়ে। সো আগে আমাদের পার্শিয়াল প্রেসারের ডেটাগুলো বার করতে হবে, সেই পার্শিয়াল প্রেসারের ডেটা পুট করলে আমি কেপি পাবো। তাহলে পার্শিয়াল প্রেসারের ডেটা কোত্থেকে পাবো? আমরা মোল অবধি এসে থেমে আছি, সেখান থেকে পার্শিয়াল প্রেসারে যেতে হবে। সো মোল ফ্র্যাকশনকে ডেকে আনতে হবে। টোটাল প্রেসার 1 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা জানি যে পার্শিয়াল প্রেসার, ভেরি গুড, পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশনকে আমরা কাই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, যেটা কিনা 1 অ্যাটমসফিয়ার বলে দেওয়া আছে। পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ ক্লোরিন ইনটু টোটাল প্রেসার 1 অ্যাটমসফিয়ার বলে দেওয়া আছে। পার্শিয়াল প্রেসার অফ PCl3, তিনটেই গ্যাস আছে, PCl5, ক্লোরিন আর PCl3, দ্যাট ইজ মোল ফ্র্যাকশন অফ PCl3 ইনটু টোটাল প্রেসার। জানলাম কোত্থেকে? এটা ডাল্টনের ল তে আসে, ডাল্টনস ল, যেটা কিনা স্টেটস অফ ম্যাটারে পড়ানো হয়। তোমাদের যদি স্টেটস অফ ম্যাটার ছিল না, কিন্তু ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসারে আছে। সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন। তোমাদের রিডিউস সিলেবাসে স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারটা ছিল না, কিন্তু স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারটাতে এই ফর্মুলাটা আছে, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। মনে রাখতে হবে ফর্মুলাটা, স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারে ছিল। পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। তাহলে পার্শিয়াল প্রেসার গুলোর ভ্যালু বেরোবে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার করে। এখন টোটাল প্রেসার কি দেওয়া আছে? কোশ্চেনে টোটাল প্রেসার দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। টোটাল প্রেসার দেওয়া আছে কোশ্চেনে 1 অ্যাটমসফিয়ার। তাহলে মোল ফ্র্যাকশন গুলো বার করতে হবে। মোল বেরিয়ে গেছে, মোল ফ্র্যাকশন বেরোবে। কেমন করে বেরোবে? সো মোল ফ্র্যাকশন অফ PCl5 ইজ ইকুয়াল টু PCl5 এর মোল বাই টোটাল মোল। PCl5 এর মোল কত? PCl5 এর মোল হচ্ছে 1 মাইনাস 0.471। এটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে? 1 মাইনাস 0.471 কত আসছে বলতে এটা একটু? 1 মাইনাস 0.471, এটা PCl5 0.529 মোল PCl5, 0.529 মোল PCl5, 1 মাইনাস 0.471 করলে 0.529 মোল আসছে। তাহলে PCl5 এর মোল ফ্র্যাকশন হচ্ছে 0.529 নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল। টোটাল মোল মানে 0.529 PCl5 এর মোল প্লাস 0.471 ক্লোরিনের মোল প্লাস 0.471 PCl3 এর মোল। তিনজন তৈরি হয়েছে। ইকুইলিব্রিয়ামের টোটাল মোল কত? 0.529 প্লাস 0.471 প্লাস 0.471, দ্যাট ইজ টোটাল মোল হচ্ছে এখানে। টোটাল মোল এই তিনটাকে অ্যাড কর দেখি কত হয়। 0.529 প্লাস 0.471 করলে 1 আসে, 1 এর সঙ্গে আবার 0.471, 1.471, তাই তো? কেন? আচ্ছা, মোল ফ্র্যাকশনটা ওকে। তাহলে এটার মোল ছিল কত? 0.529, 0.529 এর সঙ্গে 0.471 অ্যাড করলে 1 হয়ে যাবে, 1 এর সঙ্গে আবার 0.471 অ্যাড করলে 1.471 হয়ে যাবে। এটা টোটাল মোল। তাহলে নিচে থাকছে টোটাল মোল, দ্যাট ইজ এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0.529 বাই 1.471। কত দাঁড়াচ্ছে এটা? 0.359 বলছে আসছে। আচ্ছা, মোল ফ্র্যাকশন অফ ক্লোরিন আর মোল ফ্র্যাকশন অফ PCl3 সেম হতে চলেছে। দুটোই হচ্ছে 0.471 ডিভাইডেড বাই 1.471। কত হচ্ছে বলো? 0.32। তাহলে 0.32 হয়ে গেল এদের মোল ফ্র্যাকশন। PCl5 এর মোল ফ্র্যাকশন হয়ে গেল 0.359। কেন? PCl5 এর মোল বাই টোটাল মোল, ক্লোরিনের মোল 0.471 বাই টোটাল মোল, PCl3 এর মোল 0.471 বাই টোটাল মোল। সো গিভেন মোল বাই টোটাল মোল, দ্যাট ইজ দ্য মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনের ফর্মুলা বেসিক কনসেপ্টে আমরা পড়েছিলাম। তাহলে এরকম ভাবে মোল ফ্র্যাকশন গুলো সবার বেরিয়ে গেল। এই মোল ফ্র্যাকশন গুলো এখানে পুট করব ইনটু পি, পি তো 1, তাহলে ইনটু পি করা মানে ইনটু 1, তার মানে যে মোল ফ্র্যাকশন গুলো বেরোলো ওগুলোই তাদের পার্শিয়াল প্রেসার বেরোলো। তাহলে পার্শিয়াল প্রেসারের ভ্যালু গুলো কি বেরোলো?
partial pressure of PCl5 is equal to কত বেরিয়েছিল ওটা 0.359 mole fraction of PCl5 0.359 into total pressure 1 atmosphere, that is 0.359 atmosphere. Partial pressure of chlorine যেটা বেরোলো 0.32 into 1 atmosphere, mole fraction into total pressure, that is 0.32 atmosphere. And partial pressure of PCl3 বেরোলো, যেগুলো আমার চাই Kp বার করার জন্য, partial pressure of PCl3 বেরোলো 0.SM বেরোচ্ছে, এটা 0.32 into 1 atmosphere, that is 0.32 atmosphere. এবারে আমি Kp এর ইকুয়েশন পুট করছি। So Kp is equal to partial pressure of chlorine into PCl3 divided by PCl5, that is 0.32 into 0.32 divided by 0.359. কত হচ্ছে বল দেখে একটু ক্যালকুলেট করে 0.28 অ্যাটমসফিয়ার, কারণ উপরে আছে অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই অ্যাটমসফিয়ার ইনটু অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই অ্যাটমসফিয়ার, মানে দুটো অ্যাটমসফিয়ার কেটে যাচ্ছে, একটা অ্যাটমসফিয়ার হয়ে যাচ্ছে। 0.28 অ্যাটমসফিয়ার হচ্ছে কেপির ভ্যালু আসছে। দেখি আনসারে কত বলা আছে, এই তো 0.285 ঠিকই আছে। 0.285 অ্যাটমসফিয়ার হচ্ছে আনসার। তো কেপি তো কেমন করে করলাম একবার দেখে নাও। এটা একটু ডিফিকাল্ট প্রবলেম ছিল, কারণ কিছুই ডেটা দেওয়া নেই, জাস্ট একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, কেপি বার করতে বলেছে। প্রথম তো জানতে হবে ইকুয়েশনটা কি। ইকুয়েশন আমি অ্যাজিউম করেছি 1 মোল, তুমি 100 মোল অ্যাজিউম করে করতে পারবে, পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে। আমরা ইউজুয়ালি ছোটবেলাতে অ্যারিথমেটিক যখন করতাম পার্সেন্টেজের প্রবলেমে 100 মোল অ্যাজিউম করতাম, করতেই পারতে, কোনো অসুবিধা নেই। আমরা 1 মোল অ্যাজিউম করেছি, সো 1 মোলটা ইনিশিয়ালি আমি ধরে নিলাম। এবার এই 1 মোল যেটা আমি ইনিশিয়ালি ধরে নিয়েছি, এর রেসপেক্টে আমি দেখলাম 47.1% মানে কত মোল। সো 1 মোলের 47.1% মানে 0.471 মোল বেরোলো। তাহলে 0.471 মোল এখান থেকে বেরিয়ে গেছে, ওখানে 0.471 মোল তৈরি হয়েছে, ওখানে 0.471 মোল তৈরি হয়েছে, কারণ ইকুইলিব্রিয়াম বলছে 1 মোলের সঙ্গে 1 মোলই তৈরি হয়। তাহলে এখানে রিমেনিং আছে কত 0.529 মোল, 1 থেকে মাইনাস করলাম 0.529 মোল রিমেনিং, ওগুলো অত করে তৈরি হয়েছে। টোটাল মোল হচ্ছে তিনটে মোলকে অ্যাড করলাম 0.529, 0.471, 0.471, তাহলে টোটাল মোল পেলাম। এবারে টোটাল মোল ইনটু মোল ফ্র্যাকশন, টোটাল মোল থেকে মোল ফ্র্যাকশনে এলাম। সো টোটাল মোল পেয়ে গেছি, তাহলে ইন্ডিভিজুয়াল মোল ফ্র্যাকশন গুলো পেয়ে গেলাম। গিভেন মোল বাই টোটাল মোল, গিভেন মোল বাই টোটাল মোল, সব কটার মোল ফ্র্যাকশন পেলাম। মোল ফ্র্যাকশনকে টোটাল প্রেসার দিয়ে মাল্টিপ্লাই করলে পার্শিয়াল প্রেসার পাওয়া যায়। তো এই মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, যেটা কিনা কোশ্চেনে দেওয়া আছে। সো 1 atmosphere, mole fraction into total pressure, mole fraction into total pressure, mole fraction into total pressure, that gives the partial pressure. পার্শিয়াল প্রেসার পেয়ে যাওয়ার পরে আমি কি করলাম, কেপির ভ্যালুটা পুট করলাম। পার্শিয়াল প্রেসার পেয়ে যাওয়ার পরে সেইখানে আমি কেপির ভ্যালুটা পুট করলাম, পার্শিয়াল প্রেসার ইনটু পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার, সেখান থেকে কেপির ভ্যালু পেলাম। বলো কেপি কেসি এই রিলেটেড সমস্ত প্রবলেম গুলো ক্লিয়ার হয়েছে কিনা বলো। নন্দিনী ক্লিয়ার? চলো আর একটা প্রবলেম করে নি। নন্দিনী বলো ক্লিয়ার তো? সমাজিতা? হ্যাঁ স্যার। অদ্রিজা? হ্যাঁ স্যার। তুই তো ঘুমিয়ে গেছিস না, তো জ্বর হয়েছে, কি হয়েছে কেসটা তোর? স্যার কেসটা আমার মাইকটা খুব অটিস্টিক আর আমার ফোনটা হ্যাং করছে। মনটা হ্যাং করছে? ফোন। আচ্ছা ফোন হ্যাং করছে, আমি ভাবলাম তো মন হ্যাং করছে। না স্যার, পুজো আসছে ওটাও করছে। সেটাই আমি দেখতে পাচ্ছি, এক্সামের কোনো নামগন্ধ নেই, আরে না না স্যার, ক্লাসে পড়ার কোনো নামগন্ধ আমি নেই, কি পড়ছো রেসপন্স করছো না, একটা ক্যালকুলেশন বাকিরা তাও বসে বসে ক্যালকুলেশন করছে, রিপ্লাই করছে, তুমি ক্যালকুলেশন করছো কিনা আমি দেখতেও পাচ্ছি না, সেটা দেখতে পাচ্ছি মন যে হ্যাং করছে। বাবাকে এবার একটা গার্জেন কল করতে হবে, এবার একটা গার্জেন কল করতে হবে। বাবা এইসব আবার কি সব কথা স্যার? না না একদম না। The equilibrium constant for the reaction H2 plus I2 থেকে 2HI তৈরি হচ্ছে at 16 equilibrium constant মানে Kc এর ভ্যালু বলে দিয়েছে 16, H2 plus I2 থেকে 2HI তৈরি হচ্ছে, এর Kc এর ভ্যালু বলে দিচ্ছে 16 at 600 Kelvin. Okay, what will be the concentration of H2, I2 and HI? H2 এর কনসেন্ট্রেশন জানতে চেয়েছে, I2 এর কনসেন্ট্রেশন জানতে চেয়েছে, HI এর কনসেন্ট্রেশন জানতে চেয়েছে। If 2 mole of H2 and 3 mole of iodine are injected into a liter flask, মানে 1 লিটার ফ্লাস্ক, তার মানে 1 লিটার ফ্লাস্কের মধ্যে 2 মোল হাইড্রোজেন আর 3 মোল
আয়োডিন ইনজেক্ট করে দেওয়া হয়েছে এট 600 কেলভিন টেম্পারেচারে, তাহলে তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটাও দেওয়া আছে। তাহলে এই অবস্থাতে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে যাওয়ার পরে H2 এর কনসেন্ট্রেশন কি, I2 এর কনসেন্ট্রেশন কি, HI এর কনসেন্ট্রেশন কি পড়ে থাকবে, ওইটা জানতে চেয়েছে। সো ডিফারেন্ট টাইপের প্রবলেম। দেখো আমরা প্রত্যেক কটা টাইপকে কভার করার চেষ্টা করছি। H2 প্লাস I2, সেখান থেকে তৈরি হচ্ছে 2HI, সবকটা গ্যাসিয়াস কন্ডিশনে আছে, কিন্তু কেপি নয়, কেসি বার করব। দেখো একটা জিনিস দেখো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 16 বলেছে, কেপি না কেসি মিন করেনি। আমরা কেন কেসিতেই আসছি, তার কারণ বাকি ডেটা কি ইন্ডিকেট করছে, মোল আর লিটারে ইন্ডিকেট করছে। ফ্লাস্কের ভ্যালু, ফ্লাস্কের ভলিউম 1 লিটার, টেকেন অ্যামাউন্ট গুলো হচ্ছে মোলে আছে, তার মানে মোল পার লিটারে কেসি হয়, কনসেন্ট্রেশনের রেসপেক্টে কেসি হয়, সেই জন্য কেসিটাকে আমরা মিন করছি এখানে। তাহলে H2 প্লাস I2 থেকে 2HI তৈরি হচ্ছে, খুব ভালো কথা। এখানে আমরা ইনিশিয়ালি কত কত নিয়ে নিয়েছি দেখে নিই। ইনিশিয়াল মোল হাইড্রোজেন নিয়েছি 2 মোল, আর আয়োডিন নিয়েছি 3 মোল। ইনিশিয়ালি কোনো HI তৈরি হয়নি, ইনিশিয়ালি হাইড্রোজেন নিয়েছি, কোশ্চেনে বলে দিয়েছে 2 মোল অফ হাইড্রোজেন এন্ড কোশ্চেনে বলে দিয়েছে 3 মোল অফ আয়োডিন। এদেরকে ইনজেক্ট করে দেওয়া হয়েছে একটা 1 লিটার ফ্লাস্কের মধ্যে। 1 লিটার ফ্লাস্ক কোথায় লেখা আছে, এই যে A লিটার ফ্লাস্ক বলে লিখেছে, 1 লিটার বলে লেখেনি, আর ইনজেক্টেড ইনটু A লিটার ফ্লাস্ক, মানে 1 লিটার ফ্লাস্কের কথাই বলছে। সো ইনিশিয়ালি আমরা এত এত করে মোল নিয়েছি, এবারে কতটা করে মোল রিঅ্যাক্ট করে গেছে সেটা বলা নেই কোথাও, কতটা করে মোল রিঅ্যাক্ট করে গেছে বলা নেই। সো আমি অ্যাজিউম করব এখন কতটা মোল রিঅ্যাক্ট করে গেছে। সো ধরছি আমি x মোল করে রিঅ্যাক্ট করে গেছে, ধরে নিচ্ছি। তাহলে চেঞ্জ কত মোল হলো, -x, যেটা রিঅ্যাক্ট করে গেছে। অর্থাৎ আমি ধরলাম হাইড্রোজেন রিঅ্যাক্ট করে গেছে x মোল, 1 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল আয়োডিন রিঅ্যাক্ট করে দিয়ে 2 মোল HI তৈরি করে। তাহলে x মোল হাইড্রোজেনের সঙ্গে x মোল আয়োডিন রিঅ্যাক্ট করবে, দিয়ে 2x মোল HI তৈরি করবে। এই লাইনে কোনো ডাউট আছে? x মোল হাইড্রোজেন রিঅ্যাক্ট করে গেছে তাই -x মোল আয়োডিন রিঅ্যাক্ট করবে কারণ 1 মোলের সঙ্গে 1 মোল রিঅ্যাক্ট করে, x মোল আয়োডিন রিঅ্যাক্ট করবে তাই -x, 2 মোল HI তৈরি হয়েছে তাই +2x। তাহলে এখন ফাইনালি কি দাঁড়ালো কনসেন্ট্রেশন, ফাইনাল ইকুইলিব্রিয়ামে কতটা মোল দাঁড়ালো, 2 - x পড়ে আছে, এখানে 3 - x পড়ে আছে, আর এখানে 2x তৈরি হয়ে বসে আছে। ইকুইলিব্রিয়ামে এখানে 2 - x পড়ে আছে, এখানে 3 - x পড়ে আছে, এখানে 2x তৈরি হয়ে বসে আছে। তাহলে কনসেন্ট্রেশন কি দাঁড়ালো মোল পার লিটার ইউনিটে ডিভাইডেড বাই 1, তার মানে ওই একই থাকছে, 2 - x ডিভাইডেড বাই 1 মোল পার লিটার, 3 - x divided by 1 mole per liter, and 2x divided by 1 mole per liter। আমরা সবই যাই ছিল ভ্যালু সেটাই থাকছে। তাহলে এখান থেকে কেসিটা 16 বলে দিয়েছি, এক্সট্রা বার করতে হবে আমাকে, আর কিছুই না। 16 is equal to এটা। সো কেসি is equal to কি হবে, HI স্কয়ার, কনসেন্ট্রেশন অফ HI তার স্কয়ার divided by concentration of H2 into I2। এটা হচ্ছে কেসি, যেটা কিনা 16 বলে দেওয়া আছে কোশ্চেন। তার মানে 16 is equal to HI কত বেরোলো, HI হচ্ছে 2x by 1, by 1 টা ইগনোর করছি, তার মানে 2x এর হোল স্কয়ার ডিভাইডেড বাই H2 কত 2 - x, I2 কত 3 - x, তাহলে 2 - x into 3 - x, এই পুরোটা ইকুয়াল টু 16। তাহলে এখানে কি আসছে 4x স্কয়ার ডিভাইডেড বাই 4x স্কয়ার ডিভাইডেড বাই এটা কত হয়ে যাচ্ছে 6 minus 5x minus 2x minus 3x, 6 minus 5x plus x square is equal to 16, right? আচ্ছা, তাহলে 4 আর 16 টাকে ক্যান্সেল আউট করে দিচ্ছি, 4 আর 16 এখানে 4 হয়ে যাচ্ছে, তাহলে পুরোটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই কত দাঁড়ালো এটা 6 minus 5x plus x square is equal to এটা 4 হয়ে গেছে এখন। তাহলে এখান থেকে আসছে x square is equal to 24 minus 20x, ক্রস মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, 6 into 4 24 minus 5 into 4 20x plus 4x square।
তাহলে এক্স স্কোয়ার গুলোকে সেম দিকে নিয়ে আসছি, কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হবে। এক্স স্কোয়ারটাকে ওদিকে যদি নিয়ে যাই তাহলে কত হয়ে যাচ্ছে 3x স্কোয়ার, তাই তো 3x স্কোয়ার মাইনাস 20x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। মিডল টার্ম ব্রেক করে দাও, কত হবে 24। 3 ইন্টু 24 হচ্ছে 72, 72 কে 20 তে নিয়ে এসো, 18 4 এ 72 আসছে না, 16 দিয়ে যাবে না, 12 আর 6 তাতেও আসছে না, আবার কি ভুল হলো রে, সিজারে ফেলে দেবো। তাহলে x ইকুয়াল টু মাইনাস বিটাকে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2 ইন্টু এ। দেখো দেখি সিম্পলিফাই করে দেখো দেখি x কত আসছে। শ্রীধর আচার্য মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। মিডল টার্ম হলো না কেন, এটা একটু করে দেখো কত আসছে, তাহলে কনসেন্ট্রেশন গুলো মিললো কিনা দেখবো। যাই আসছে প্লাস মাইনাস করে দুটো ভ্যালু বেরোবে, সেই ভ্যালুগুলো বার কর না, একটা প্লাস করে ভ্যালু বার কর, একটা মাইনাস করে ভ্যালু বার কর, কোন ভ্যালুটা নেবো সেটাও দেখতে হবে না। না না যা আসছে সেটাই করে করবো, ক্যালকুলেটরে কর। এটা তো হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, দ্যাট ইজ এটা 20 হয়ে গেল। একটা ভ্যালু তো এসে 5.09 5.09। হ্যাঁ স্যার, আরেকটা দেখছি। হ্যাঁ দেখ আর একটা কত বেরোচ্ছে 5.09। এটা কি x হতে পারে, দেখি x হতে পারে কিনা। দেখো ইনিশিয়াল 2 আর ইনিশিয়াল 3 নিয়েছিলাম, তাহলে x 5.09 হতে পারে না। 2 থেকে স্টার্ট করে 5 মোল কেমন করে খরচ হয়ে যাবে, 3 থেকে স্টার্ট করে 5 মোল কেমন করে খরচ হবে, তো এটা হতে পারে না। আর একটা ভ্যালু দেখো নিশ্চয়ই 2 বা 3 এর কম বেরোবে, 2 মোল আর 3 মোল নিয়ে আমরা স্টার্ট করেছি, তার থেকে কম নিশ্চয়ই বেরোবে একটা। 2 মোল আর 3 মোল নিয়ে স্টার্ট করেছিলাম না, তার থেকে একটা কম বেরোনোর কথা, কারণ x এর ভ্যালু তার থেকে কমই হতে হবে, 2 বা 3 এর থেকে কম হতে হবে, কারণ ওটা নিয়ে স্টার্ট করেছি আমরা, যেটা নিয়ে স্টার্ট করেছি তার থেকে কম বেরোতে হবে। তাহলে একটা যদি 5.09 বেরোয়, অন্যটা কত বেরোচ্ছে 1.73। সমাজিত একটু কনফার্ম করো 1.73 কি ওটা নিতে পারি আমরা, সমাজিত তুই একটু কনফার্ম কর। আর একটা ভ্যালু বলছে 1.73 বেরোচ্ছে, 1.73। তাহলে এটাকে নিচ্ছি না, এটাকে নিচ্ছি। কেন নিচ্ছি, কারণ x এর ভ্যালু লেস দ্যান 2 হতে হবে, বা লেস দ্যান 2 বা 3 হতে হবে, কারণ ইনিশিয়াল মোল ছিল 2 মোল বা 3 মোল, ইনিশিয়াল মোল যেহেতু 2 মোল বা 3 মোল ছিল তার থেকে কমই হতে হবে। ওকে, তাহলে x যদি 1.73 হয় তাহলে H2 কনসেন্ট্রেশন কত, H2 কনসেন্ট্রেশন হচ্ছে 2 মাইনাস x, তাই তো, এই যে H2 কত 2 মাইনাস x, I2 কত হবে 3 মাইনাস x, HI কত হবে 2x। সো H2 আসছে 2 মাইনাস x, মানে হচ্ছে 2 মাইনাস 1.73, কত হচ্ছে এটা বল 0.27 মোল পার লিটার। আয়োডিন কত আসছে 3 মাইনাস x, 3 মাইনাস x মানে 3 মাইনাস 1.73 মানে 1.27 মোল পার লিটার। আর একটা HI তৈরি হচ্ছে 2x, 2 ইন্টু 1.73 কত হচ্ছে 3.46 মোল পার লিটার।
দেখ এবার আনসার মিলছে কিনা। 3.76 আসে 3.12 হয়ে গেছে H2, আর এটা 0.44 আর 1.44 হয়েছে। তো আবার কোথাটা ভুল হয়েছে, তো কোথায় ভুল হয়েছে বাড়িতে বসে ফিগার আউট করবে। এনিওয়ে এরকম ভাবেই করবে, আনসারে ক্যালকুলেশনে কোথাও মিস্টেক হচ্ছে, আদারওয়াইজ এরকম ভাবেই হবে। একটু দেখে নেবে কোথাও হয়তো ভুল হচ্ছে, যে কারণে কাছাকাছি এসেছিল কিন্তু বলছে 3.12 আছে এই চাইটা, আমাদের আসছে 3.46, তাহলে ভেরিয়েশন হচ্ছে, ওখানে ভেরিয়েশন হচ্ছে বলে এখানগুলো তো ভেরিয়েশন হচ্ছে। বেসিক্যালি এক্স বেরিয়েছে কত, 0.44 আনসার দিয়েছে, তো 2 মাইনাস এক্স হচ্ছে 0.44, তার মানে এক্স আসছে 0.56, এক্স বেসিক্যালি না 1.56 আসছে, এটা 1.73 এর জায়গায় 1.56 আসছে, 1.56 আসতে গেলে এখানে কোথাও ভুল হতেও পারে, এটা দেখবে, কারণ লজিকটা ঠিক আছে। HIA স্কোয়ার ডিভাইডেড বাই H2 ইন্টু I2, HIA স্কোয়ার মানে 2x এর স্কোয়ার, একদম ঠিক আছে। 1 লিটার ফ্লাক্স বলেছে, সো 2x বাই 1, 3 মাইনাস x বাই 1, 2 মাইনাস x বাই 1, পারফেক্ট আছে। 2 মোল হাইড্রোজেনই বলেছিল, 3 মোল আয়োডিনই বলেছিল, সেটাও ঠিক আছে। তাহলে 2x এর হোল স্কোয়ার, HIA স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x ইন্টু 3 মাইনাস x, দ্যাট ইজ ইকুয়াল টু গিভেন আছে 16, এই অবধি কারেক্ট। সো এই অবধি পুরোপুরি কারেক্ট আছে, এইখান থেকে একটু এক্সট্রা সলভ করবে বাড়িতে। 4x স্কোয়ার, আর এটা হচ্ছে 6 মাইনাস 2x মাইনাস 3x, মাইনাস 2x মাইনাস 3x মানে মাইনাস 5x প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে এখানে 4 আর 16 4 দিয়ে ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 4 ইন্টু 6, দ্যাট ইজ 24 মাইনাস 20x প্লাস 4x স্কোয়ার, 24 মাইনাস 20x প্লাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকছে শুধু x স্কোয়ার, ঠিকই আছে। x স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলে হয় 3x স্কোয়ারই হয়ে যায়, তো 3x স্কোয়ার মাইনাস 20x প্লাস 24 ইকুয়াল টু 0, অর্থাৎ তো ঠিকই আছে। 24 ইন্টু 3 72 হয়, 72 কে 20 তে তো নিয়ে আসা যাচ্ছে না কোনোভাবে, 72 কে 20 তে কোনোভাবেই নিয়ে আসা যাচ্ছে না। 24 আর 3 তাহলে 21 হচ্ছে, আসছে না। 72 মানে আর কি হতে পারে, 72 মানে 18 4 যা 72, 18 4ও আসছে না। 9 আর 8, 9 8 আর 9 8 72, 9 8 এর 72 আসছে না। আর 12 আর 6 এও 72, সেখানেও আসছে না। এখানে এইটাই লাগাতে হবে, শ্রীধরাচার্যই লাগাতে হবে, কারণ মিডল টার্ম ব্রেক হচ্ছে না। 2 আর 24 কি করে হয়, 72 মানে 36 আর 2 হতে হবে, 36 আর 2 তে তো কোনোভাবেই আসবে না। 3 দিয়ে 36, দেখ 36 2 তে আসছে না, 24 3 তে আসছে না, 18 4 এ আসছে না, 12 6 এ আসছে না, 9 8 এও আসছে না, 24 3 তেও আসছে না, 21 বা কিছু একটা সামথিং হচ্ছে। শ্রীধরাচার্য ফেলতে হবে, শ্রীধরাচার্য ফেললে এখানটাতেই হয়তো ভুলটা হয়েছে কোথাও, চেক করবে। এতদূর অবধি ঠিক আছে বলেই আমার মনে হচ্ছে, এই অবধি ঠিক আছে। একটু শ্রীধরাচার্যতে বলবে মাইনাস, এই আগে একটা মাইনাস কেন লিখেছি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac, তাই তো? স্যার এখন তো যদি মাইনাস নিই তাহলে 1.56 আসছে। এই দেখ একটু আগে 1.73, তাহলে কোত্থেকে গেল তোর 1.56 আসছে? হ্যাঁ এটা আগের মতন কেস খাসনি তো তুই, ঠিকঠাক স্যার করেছিস তো? হতে পারে আমার এইগুলো মার্কস কাটা যায় আমার লাস্ট স্টেপে সবসময়। এইটা একটু চেক করে নেবে, এটা 1.56 ই আসার কথা, যদি 1.56 আসে নন্দিনী তুমি একটু চেক করে নাও এই ক্যালকুলেশনটা করে। এইটা জানি না 5.09 আসছে কিনা, এটাও কত আসবে চেক করবে। স্যার আমি ব্রেকআপটা বলবো পুরোটা, তাহলে একবার চেক করা যেতে পারে। বল বল কোনটা? স্যার আন্ডার রুটটা আগে বলছি। আন্ডার রুটটা বল, আন্ডার রুটটা হচ্ছে এটা 400 মাইনাস এটা কত হচ্ছে 400 মাইনাস 12 ইন্টু 24, 12 ইন্টু 12 ইন্টু 24 ইন্টু 10 হচ্ছে স্যার 1.05 into 10 to the power 1। 400 মাইনাস 288 কত হচ্ছে 112, রুট ওভার অফ 112। স্যার 1.05 into 10 to the power 1। আরে 10 টু দি পাওয়ার -1 না করে এক্স্যাক্টলি বল,
x is equal to 10.5. minus of minus 20 plus minus root over of 288, তাই তো? না, 112 divided by 2a, 2a টা কত ছিল? 2 into 3, that is 6 ছিল, 6। এটাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে 40 প্লাস মাইনাস এটা কত আসছে বলে, 112 রুট ওভার কত আসছে? 10.5. 10.5, হ্যাঁ স্যার। 10.58 তারপর অনেক বড় বড় ভ্যালু ছিল কিন্তু অত না, বল 10 পয়েন্ট রাউন্ড অফ করে বল কত আসছে? 10.58 রাউন্ড অফ করলে, হ্যাঁ স্যার। রাউন্ড অফ 10.58 যদি আসে তাহলে একটা ভ্যালু হচ্ছে 20 প্লাস 10.58 বাই 6, অন্য ভ্যালুটা হচ্ছে 20 মাইনাস 10.58 বাই 6। বলো ভ্যালু দুটো কত আসছে? 20 প্লাস 10.58 মানে 30.58 বাই 6, আর এটা 20 মাইনাস 10.58 মানে স্যার 20 minus 10.58 by 6 টাই 1.57 আসছে। 1.57 হ্যাঁ স্যার। না 56? 7। 57, আর এটা কত আসছে একটু বল, এটা 5 পয়েন্ট সামথিং আসবে। 5.09 সামথিং এরকম আসছে। 1.57, তাহলে ঠিক আছে, এখন ঠিক আছে। সো এটা হচ্ছে কারেক্ট, দিস ইজ আওয়ার কারেক্ট and this is neglected। এটা নেগলেক্টেড, তাহলে কি 1.57 টা যদি কারেক্ট হয়, এটা নেগলেক্টেড কেন? কারণ এর ভ্যালু x এর ভ্যালু লেস দ্যান 2 গ্রেটার দ্যান 2 হতে পারে না, x এর ভ্যালু লেস দ্যান 2 হতে হবে। সো তার জন্য এটা নেগলেক্টেড, এটা টেকেন। এটা যদি টেকেন হয় তাহলে 1.57 হচ্ছে টেকেন। তাহলে কত আসছে এখানে? এখানে সবই 1.57 আসবে। 0.44 ছিল ওটা একটু বেরিয়ে যাবে। এটা হচ্ছে 2 মাইনাস 1.57, 2 মাইনাস 1.57 মানে 0.43 আসছে মোল লিটার ইনভার্স। ঠিক আছে, এটা ক্লোজ, 0.44 আছে, 0.43। এটা হচ্ছে 3 মাইনাস 1.57, দ্যাট ইজ 1.43, এটা 1.44 আছে আনসার যদিও। আর এটা হচ্ছে 2 ইন্টু 1.57, দ্যাট ইজ কত আসছে বল? 2.54 মোল পার লিটার। এবারে আনসার গুলো একটু চেক করে নি। এই 2.54 কি করে হচ্ছে? 2 ইন্টু 1.57, তুইও ঝোলাচ্ছিস আর কি। হ্যাঁ 3.14 3.14, 3.14 মোল পার লিটার। তাহলে হাইড্রোজেন 0.43, আয়োডিন 1.43, এইচআই 3.14। দেখো দেখো 0.43 টা 0.44 দিয়েছে, 1.43 টা 1.44 দিয়েছে, আর 3.14 টা 3.12 দিয়েছে। সেটা একদম ক্লোজ আছি আমরা। বলো এবার সব কটা প্রবলেম বুঝতে পেরেছো তো? মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্যালকুলেশন গুলো নিশ্চয়ই বুঝতে পারছো। প্রবলেম জানা ইজি, তার থেকে ক্যালকুলেশন সে একটা লং পার্ট নিয়ে নিচ্ছে। সো ক্যালকুলেশন এখানে খুব ধরে ধরে করা ম্যান্ডেটরি, কারণ দেখতেই পাচ্ছ বিশাল কিছু ঝামেলার ক্যালকুলেশন ছিল না, কিন্তু ক্যালকুলেশনটা একটু ধরে ধরে করতে পারাটাই এখানে চ্যালেঞ্জ। ঠিক আছে, লাস্ট মোমেন্টে গিয়ে ক্যালকুলেশনটাই যেন ট্রাভেলের মুখে পড়ে না যায়, ওটাই খেয়াল রাখতে হবে, কারণ এমন কিছু ঝামেলার প্রবলেম ছিল না, আমরা লজিক্যালি এগোচ্ছিলাম সবটাই। আচ্ছা, এইখান থেকে বেশ কিছু নিউমেরিক্যাল যা যা করলাম, বেশ কিছু নিউমেরিক্যাল এখানে থাকছে। ঠিক আছে, যেগুলো সলভ করে দেওয়া আছে বোর্ডে, সেগুলো আমি আজকে সলভ করছি না। বোর্ডে অনেক যত রকম নিউমেরিক্যাল প্র্যাকটিস করলাম তার বেসিসে আরো কিছু নিউমেরিক্যাল এরপরে আরো কয়েকটা স্লাইড জুড়ে বোর্ডে সলভ করে দেওয়া আছে। ঠিক আছে, 5-6টা স্লাইডে আরো দেওয়া আছে, আরো 5-6টা সেম সেম নিউমেরিক্যাল, যেগুলো আজকে অত আমি সলভ করছি না। তো এই টোটাল ব্যাপারটা নিউমেরিক্যাল, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যত রকমের নিউমেরিক্যাল হতে পারে সেই সবকটা নিয়ে আমরা মোটামুটি ফিগার আউট করে নিয়েছি। এরপরে আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম শুরু করব ভাবছিলাম। তো আয়নিক ইকুইলিব্রিয়াম কি আজকেই শুরু করে দেবো?
এখন 1:10 বাজে, 20 মিনিট, আধ ঘন্টার আইন ইকুইলিব্রিয়ামে ক্লাস কি করবো না ছুটি চাও? কি চাও বলো? ছুটি দিই তাও স্যার। তুমি তো ছুটি চাইবে। সমাজিতা বলো তুমি কি চাও? নন্দিনী বলো কি চাও? আর দেবজিৎ বলো কি করবে? Sir, ছুটি sir, please. নিজে নিজে বলে